ও সোনা, মিস ইউ, আমি তোকে কিস দিতে চাই। তখনই ঠাস ঠাস দুইটা, আহারে কি জোরে লাগলো। এই সকালে কে এমন আদর করলো, মাথা তুলে তাকালাম, ওমা পরি। আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি তো দেখতে ব্যস্ত, অন্য জগতে হারিয়ে গেছি, এটা বলে হা করে তাকিয়ে রইলাম। আবার একটা ঠাস, মানে থাপ্পড়। আর আমি তোর সোনা, আর তুই আমাকে কিস দিবি? বেয়াদব লুচ্চা কোথাকার। মেয়ে দেখলেই টিস করতে ইচ্ছে করে, তাই না? এবার মাথাটা গরম হয়ে গেল। রাস্তার পাশে একটা পুকুর আছে, পানি বেশি নাই। এক ধাক্কা সাথে সাথে পানিতে পড়ে গেল। সকালে থাপ্পড় মেরেছেন বলে সামান্য এটা শাস্তি আর কি। তোকে তো আমি দেখে নিব। আমাকে এইভাবে ভিজিয়ে দিলি? আমিও আসবো নাকি, দুজন একসাথে গোসল করব? এবার মেয়েটার চেহারা লাল হয়ে গেছে, মনে হচ্ছে আগুন বের হয়ে আসবে। আমি চোখ টিপ দিয়ে হাঁটতে লাগলাম, মেয়েটার আরো চোখ লাল হয়ে গেল। বাই, সি ইউ। তোকে আমি দেখে নিব। এমন সুন্দর মেয়ে আমাদের আশেপাশের গ্রামে তো দেখি নাই। তাহলে এলো কোথা থেকে? যে হবে হোক, আমি খেতে যাই, দেখি কি অবস্থা, না হলে আব্বু লাঠির আদর করতে পারে। মাঠ থেকে ঘুরে বেরিয়ে দুপুরে বাড়ি ফিরছি। বর্তমানে আমার কাজ এটাই, মাঠে ঘোরাঘুরি করা থেকে গ্রামের মায়েদের দেখে বেড়া। লেখাপড়া শেষ কিছুদিন আগে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসছি, কোনো রিপ্লাই আসেনি। হবে না কি হবে না, ঝুলিয়ে রেখেছে, মানে কিছুদিন ওয়েট করতে বলেছে। আমি কোন আবুল বলেন তো, এতক্ষণ বকবক করলাম কিন্তু আপনাদের পরিচয় দেওয়া হয়নি। আর আপনারাও কেমন জানি আমাকে একটু মনে করিয়েও দেননি। ধুর, আপনাদের সাথে খেলবো না, যান যান ভাগেন। না না, যাইয়েন না, আমার পরিচয় তো জেনে নিন। আমি আসিফ, লেখাপড়া শেষ করে এখানে ওখানে টাঙ্কি মেরে বেড়াচ্ছি। বাবা মায়ের দুই মাত্র সন্তান আমি বড়, আর আমার পেছনে বাস দেওয়ার জন্য একটা কিউট বোন আছে, ওর নাম রূপা। এবার টেনে পড়ে। বাবা তেমন কিছু করে না, না মানে আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। আব্বা ছোট একটা ব্যবসায়ী, আর একটা সামান্য ক্ষেত আছে, এই আর কি। বাড়ির মধ্যে আসতেই রূপা বলল, ভাইয়া, তোর জন্য একটা খুশি সংবাদ আছে। কি শুনি? আগে 500 টাকা দে। আগে বল, আর আমি টাকা পাবো কোথায়? আব্বুর কাছ থেকে ভালো হাতাস, আমি কি জানি না নাকি? আচ্ছা, দিবনি। সত্যি তো? ওকে, তোর বলা লাগবে না, আম্মুর কাছ থেকেই শুনে নিচ্ছি। আম্মু কিচ্ছু জানে না। না জানুক তাও জিজ্ঞেস করব। 200 টাকা দিস। বলবি তো? তুই যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিস, সেই কোম্পানিতে তোর চাকরি হয়ে গেছে। সত্যি? কি রে, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? ছাগল, গরু, গাধা, ষাঁড় বলে নাও, কয়দিন পর কাকে বলবা দেখবো। মানে কই যাবি? তুমি জানো না? তোর চাকরি হয়েছে। তাই বলছি, যতদিন আছি ততদিন বলে নাও। আমার রান্নাঘরে চলে গেল। কি রে, তোর মুড অফ কেন? আমাদের ছেড়ে চলে যাবি? আরে তাই বলে মন খারাপ করিস? আমি কি একেবারের মতো চলে যাব নাকি? আসবো তো। এবার টাকা দে। চাকরি পেয়েছি, বেতন পাই, তখন তোকে সুদে আসলে 202 টাকা দিয়ে দিব। তখন তো নিব, এখন দে। টাকা নেই। দিবি না? গতকাল কোথায় কি করেছিস সেটা আব্বাকে বলবো? না থাক, এই নে 50 টাকা। না, হবে না। আর নাই তো। তোর মানিব্যাগ দে, আমি দেখবো। না থাক, দেখতে হবে না, এই নে টাকা 200। এবার 50 টাকা ফেরত দে। তুই এত কিপটা কেন? এবার টাকা দে। আমি কি পাগল তোকে টাকা দিব? যা ভাগ। রূপা চলে গেল। আমি রুমে চলে এলাম। মন চাচ্ছে লুঙ্গি ডান্স দিতে, কিন্তু লুঙ্গি পরে নাই তো, তাই দিতে পারলাম না। 5 দিন পর রাতে আমি এখন চলে যাব। সবার মন খারাপ, আমারও মন খারাপ, সবাইকে ছেড়ে অনেক দূরে গিয়ে থাকতে। রূপার চোখে পানি টলমল করছে। ওকে চলি, বাসের সময় হয়ে আসছে। রূপা যায় রে, ভালোভাবে থাকবি। ভালোভাবে খাওয়া দাওয়া করবি, ভালো করে থাকবি। আমার চোখ দিয়ে পানি পড়লো। আরে কান্না করছো কেন? আমি কি তোমাদের ছেড়ে একেবারের জন্য চলে যাচ্ছি নাকি? চলে এলাম সাথে, আব্বাও আসলো বাস পর্যন্ত এগিয়ে দিতে। ভালোভাবে থাকবি, রাস্তাঘাট দেখে পার হবি। এই টাকাগুলো রাখ, অনেক কাজে দেবে। বাস চলে এলো। আল্লাহ হাফেজ আব্বা, তোমরাও ভালো করে থাকবা, ওষুধগুলো ভালোভাবে খাবা। ওকে, সাবধানে যাস। বাসে উঠে পড়লাম, বসে পড়লাম আমার সিটে। বাস চলতে লাগলো তার আপন গতিতে। মোবাইলটা বের করে টিপতে লাগলাম। কিছুক্ষণ পর চোখে ঘুম চেপে এলো, তাই ঘুমিয়ে গেলাম। সকাল 7টার দিকে ল্যান্ড করলাম। থুকু, ল্যান্ড তো বিমান বা হেলিকপ্টার করে, তার মানে আমি না, আমি কেন হব? আমি তো মানুষ। 7টার দিকে নামলাম। নেমে বাসায় ফোন করে জানিয়ে দিলাম যে আমি পৌঁছে গেছি। বাসা খোঁজার ঝামেলাটা নেই, আগে আমার এক বন্ধুকে দিয়ে ঠিক করে রেখেছি।
বন্ধুর দেওয়া ঠিকানা অনুযায়ী একটা রিক্সা নিয়ে চলে এলাম। বাসা 3 তলা, সব ঘরের তলায়, আমি দ্বিতীয় তলায়। বন্ধুর কাছে শুনেছি আরে ভাড়াটিয়া থাকে, তারা পরিবার সহ থাকে, আর প্রথমে থাকে বাসার মালিক। ভেতরে যেতে লাগলাম, কে যে কোথা থেকে উড়ে এসে জুড়ে আমার উপর পড়লো বুঝতে পারলাম না। আমি পড়ে গেলাম। উপরে তাকিয়ে দেখি একটা কিউটের বদনা, না মানে একটা পরী। মেয়েটা তাড়াতাড়ি উঠে পড়লো, মাথা নিচু করে নিল। মনে মনে বললাম, যাক মেয়েটা বেঁচে গেল, না হলে আচ্ছা মতো শোনাতাম। বাসার কাজে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার চাপ দিতেই একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। কে? চিনলাম না তো। আসসালামু আলাইকুম। জি আন্টি, আমি আসিফ। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে নতুন ভাড়াটিয়া? জি আন্টি। দাঁড়াও, চাবি নিয়ে আসছি। জি, সেই জন্য এলাম। মহিলাটা ভেতরে গেল, একটু পরে এসে বলল, এই নাও চাবি। ধন্যবাদ। চাবি নিয়ে 3য় তলায় চলে গেলাম। ধুর, আমি মনে করেছিলাম কি আর হলো কি, 3য় তলায় এসে দেখে তো অবাক। ভাবলাম অনেকগুলা রুম, কিন্তু না, 2 থেকে 3টা রুম হবে, আর বাকিটা ছাদ। তাতে কোনো সমস্যা নেই। তালা খুলে ভেতরে ঢুকলাম, ব্যাগ রেখে দেখতে লাগলাম। ওয়াশরুম, রান্নাঘর আর 2টা রুম, এতেই অনেক। ক্লান্ত লাগছে তাই শুয়ে পড়লাম। শুতেই ঘুম চলে আসলো। যখন ঘুম ভাঙলো তখন দেখি দুপুর। উঠে গোসল করে নিলাম, নামাজটা রুমে পড়ে নিলাম, কারণ এখানে তেমন কিছু চিনি না তাই। নামাজ পড়া শেষ করে নিচে এলাম, হোটেলে যাব খেতে। আসার সময় দেখেছি পাশেই একটা হোটেল আছে, ওখানে যাব। চলে এলাম হোটেলে, খাওয়া দাওয়া শেষ করে আবার বাসা চলে এলাম। ঘুমিয়েছি তাই ঘুম এলো না, তাই রুম গোছাতে লাগলাম। গোছাতে গোছাতে বিকেল হয়ে গেল। কিছুক্ষণ পর রুমে বসে আছি, তখন হাসাহাসির আওয়াজ এলো। মনে হচ্ছে 2-3 জন হাসাহাসি করছে। রুম থেকে বের হলাম, দেখি 3টা ময়দা সুন্দরী হাসাহাসি করছে। আমাকে দেখে চুপ করে নিল। একটা মেয়ে আরেকটা মেয়েকে বলল, কে এটা? আমাদের নতুন ভাড়াটিয়া। ও, ছেলেটা কিন্তু দেখতে সেই। আর তুই এর উপর পড়েছিলি। হুম। চল পরিচিত হয়ে নে। ওকে চল। আমি অন্য পাশে দাঁড়িয়ে আছি, তখন পেছন থেকে কেউ ডাক দিল, তাই পেছনে ঘুরলাম। হাই, আমি নিপা। নীল। যে মেয়েটি আমার উপর পড়েছিল তাকে কিছু বললাম না, দেখি ও নিজে থেকে কিছু বলে কিনা। তাই তার পাশের মেয়েটাকে বললাম, ইউ? আমি লিমা। আপনি কোথা থেকে আসছেন আর কি কারণে এসেছেন? রাজশাহী থেকে। আর এখানে একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, সেই জন্য এসেছি। আপনারা কি করেন, মানে লেখাপড়া না জব? ও, আমরা 3 জন একসাথে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। ও, আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা এটা। ও, আর আপনি? আমরা এই বাসায় 2য় তলায় থাকি। ও, লিমা মেয়েটার কানের কাছে গিয়ে বলল, কিরে, তাও নাম জিজ্ঞেস করলো না কেন? কি জানি, মনে হয় ভাব দেখাচ্ছে। না, সকালের জন্য তোর উপর রেগে আছে। জানি না। তখনই রুমে ফোন বেজে উঠলো, তাই রুমে চলে এলাম। গিয়ে দেখি বাসা থেকে ফোন এসেছে, রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, কি করিস? এই তো রুমে, তুই? বাইরে বসে আছি। এই নে, আম্মুর সাথে কথা বল। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। দুপুরে খেয়েছিস? কিছুক্ষণ কথা বললাম, তারপর আবার বাইরে এলাম। দেখি মেয়েগুলো এখনো আছে। গিয়ে অন্য পাশে দাঁড়ালাম। যে মেয়েটির সাথে ধাক্কা লেগেছিল সেই মেয়েটি বলল, সরি। কেন? আপনার উপর ভাবে পড়ে গিয়েছিলাম বলে। ইটস ওকে। আপনার নাম কি, বাসা কোথায়? আমার নাম নীলিমা, বাসার নিচতলায় থাকি। ও, আপনি বাসার মালিকের মেয়ে? জি। আপনার বাসায় কে কে আছে? আব্বা, আম্মা আর একটা ছোট বোন। আপনার? আমি, আব্বু আর আম্মু। বোন বা ভাই নেই? না। ও, ওকে, আপনারা থাকেন, আমি বাইরের দিকটা ঘুরে আসি। ওকে, যান। যেভাবে ভেবেছিলাম সেভাবেই চলে এলাম বাইরে। চারদিকটা একটু ঘোরাঘুরি করলাম, আর চেনাও হলো। রাতে হোটেল থেকে খাবার খেয়ে যেগুলো এনেছিলাম সেগুলো খেয়ে নিলাম। আর আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ কাল থেকে অফিসে যেতে হবে। গুড মর্নিং। ঘুমিয়ে পড়লাম। সকালে অ্যালার্মের টোনে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রান্নাঘরে গেলাম। হালকা ডাল ভাত চাপিয়ে কোনো মতে বের হয়ে গেলাম একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে। আধা ঘন্টা পর হাজির হলাম। অফিসটা অনেক বড়। এসে বসের রুমের সামনে নক দিলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ইয়েস। ওয়ালাইকুম আসসালাম। ও নীল না? জি স্যার। আজ তো তোমার প্রথম দিন। জি স্যার। বস তখন ম্যানেজারকে ডাক দিলেন। ম্যানেজার আসলো। জি স্যার, বলেন। এই ছেলেটিকে কেবিন দেখিয়ে দাও এবং কাজ বুঝিয়ে দাও। জি স্যার। এই চলো। জি স্যার। ম্যানেজারের সাথে গেলাম।
ম্যানেজার একটা ডেস্ক দেখিয়ে দিল আর আমাকে কাজ বুঝিয়ে দিল, তারপর চলে গেল। আজ প্রথম দিন, তাই তেমন কাজ নেই। বিকেল 4টায় অফিস ছুটি হলো। অফিস থেকে বের হলাম, রিক্সার জন্য অপেক্ষা করছি। তখনই একটা রিক্সা যাচ্ছিল। এই চাচা দাঁড়ান। রিক্সাওয়ালা দাঁড়ালো। কই যাবেন? প্রথমে বাজারে যাব, তারপর বাসা। ও, উঠেন। রিক্সাতে উঠলাম। রিক্সাওয়ালা তার আপন গতিতে চলতে লাগলো। 15 মিনিট পর বাজারে আসলাম। কিছু সবজি ইত্যাদি সব বাজার করে ওই রিক্সা করে বাসা আসলাম। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে উপরে গেলাম। মেয়ে 3টা আজও ছাদে দাঁড়িয়ে আছে। ওদের দিকে তাকিয়ে রুমের তালা খসালাম। যখন রুমে ঢুকতে যাব, নীলিমা তখন বলল, এই যে শুনছেন, জি বলেন। আব্বু আপনাকে দেখা করতে বলেছে। কিন্তু কখন? সন্ধ্যার পরে, তখন আব্বু বাসায় থাকবে। ওকে। রুমের ভেতরে গেলাম, ব্যাগগুলো রেখে পোশাক চেঞ্জ করে বিছানায় একটু শুলাম। শুয়ে ফেসবুকে গেলাম। 2 দিন থেকে যাওয়া হয়নি। কিছুক্ষণ থেকে আবার বের হয়ে গেলাম। মাগরিবের নামাজ পড়ে আর আমার বাসায় গেলাম না। বাসার মালিকের বাসার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার চাপ দিতে একজন লোক দরজা খুলে দিল। বুঝলাম ইনি বাসার মালিক, তাই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি নীল? জি। সরি। সরি কি জন্য? গতকাল আপনার সাথে দেখা করি নাই। কোনো সমস্যা নেই, ভিতরে এসো। জি। ব্যাচেলরদের তেমন বাসা ভাড়া দিয়ে না। ও, তো আমাকে দিলেন যে? যে ছেলে তোমার জন্য এসেছিল সে আমার পরিচিত, তাই দিয়েছি। ও, কি জব করছো? ইন্ডাস্ট্রি কোম্পানিতে। ও, তোমার বাসায় কে কে আছে? মা বাবা আর একটা ছোট বোন। ও, তোমার বাবা কি করে? একজন ছোট ব্যবসায়ী। ও, জি। আচ্ছা আঙ্কেল, আজকের মতো চলি। খেয়ে যাও। না আঙ্কেল, আজ না, অন্য কোনো দিন। আমি আমার বাসায় চলে আসলাম। এসে ছড়িয়ে দিলাম ভাত তরকারি। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম আর বাকিটুকু রেখে দিলাম সকালের জন্য। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে 1.5 মাস চলে গেল। আমি আমার ডেস্কে বসে কাজ করছি, তখন পিয়ন এসে বলল, স্যার আপনাকে ডাকলেন। জি যাচ্ছি। উঠে বসের কেবিনের সামনে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমাকে কি জন্য ডেকেছেন? তোমার কাছে দেখে অনেক খুশি। থ্যাঙ্কস স্যার। বসো। জি। 3 দিন পর একটা মিটিং আছে, তোমাকে কিছু ফাইল দিব। জি। আর আপনি কেমন অনুরোধ করার মতো কেন বলছেন স্যার? আমি আপনার কর্মচারী, আমাকে আদেশ করার মতো বলবেন। তাই? জি। তোমার এমন ভাবে কথাগুলো বলো না, সবাইকে আপন করে নিতে পারবা, কিন্তু ওভার টাইমে দেখতে হবে, তাই ওভাবে বললাম। কোনো সমস্যা নেই স্যার, আর দেন ফাইলগুলো, আমি দেখতে পারবো। এই নাও। স্যার আমাকে 5টা ফাইল দিলেন। স্যার তাহলে আমি আসি, অনেক কাজ আছে। ওকে। ডেস্কে এসে ফাইল 5টা রেখে অন্য ফাইল দেখতে লাগলাম। বিকালে নীলিমা, লিমা, নিপা দাঁড়িয়ে গল্প করছে। আমি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়ালাম আর ফেসবুক চালাতে লাগলাম। একটা পোস্ট দেখে মুচকে হাসছি। তখন লিমা বলল, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছেন আর হাসছেন নাকি? ওদের দিকে তাকিয়ে বললাম, এই আজব বস্তু আমার জীবনে নেই, সেই ন্যাংটা কাল থেকে সিঙ্গেল। ওদের সাথে একটু ফ্রি, তাই ওভাবে বললাম। সবাই হেসে উঠলো এমন ভাবে বলাতে। কেন এত সুন্দর, তাও সিঙ্গেল কেন? সুন্দর তাতে কি হয়েছে? এমনি ইচ্ছে করে নাই প্রেম করতে, তাই। ও ভালো। তো আপনাদের বয়ফ্রেন্ড নেই? আমাদের কারো বয়ফ্রেন্ড নেই। হ্যাঁ, এটাও বিশ্বাস করতে হবে? বিশ্বাস না করার কি আছে? না, এত সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড নেই, তাই বিশ্বাস করতে পারছি না। 3 জন হাসলো। হাসেন কেন? এমনি। ও আচ্ছা, বাই। এখন আবার কোথায় যাবেন? রুমে কিছু ফাইল আছে, 2 দিনের মধ্যে দেখে শেষ করতে হবে। যান তাহলে। রুমে এসে ফাইল দেখতে লাগলাম। মাগরিবের আজান হয়ে গেল। ফাইলটা রেখে নামাজ পড়তে গেলাম। আসার সময় বাঁধলো আরেক কাণ্ড। আমি উপরে যাচ্ছি, তখন কারোর সাথে লাগলো। এবার ঠোঁটের সাথে ঠোঁট লাগলো। পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। লক্ষ্য করলাম নীলিমা। সরি, তাড়াতাড়ি নামতে গিয়ে এমনটা হয়ে গেল। ইটস ওকে, দেখে শুনে নামবেন। আমি আমার রুমে চলে এলাম। ভাত রান্নার জন্য রাইস কুকারে ভাত চাপিয়ে দিলাম। সবজি রান্নার জন্য রান্নাঘরে চেপে হলো। কিছুক্ষণ পর রান্না শেষ হলো। শালা বারবার ওই কথাটা মনে পড়তে লাগলো। ধুর, এগুলো ভেবে লাভ নেই, আমি বরং আমার কাজ করি। সময় আছে দেখে আরেকটা ফাইল নিয়ে বসলাম। ফাইলটা দেখতে দেখতে আজান হয়ে গেল, তাই নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করে আবার ফাইল নিয়ে বসলাম। 12টা পর্যন্ত দেখে ঘুমিয়ে পড়লাম।
2 দিন পর আজ মিটিং আছে, তাই সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ফাইলগুলো দেখে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আধা ঘন্টা পর অফিস চলে এলাম, এসে বসের রুমের সামনে এলাম। আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসতে পারি? ইয়েস। ভেতরে গিয়ে তো মাটি থেকে আকাশ থেকে পড়লাম, থুকু আকাশ থেকে মাটিতে পড়লাম। আর আমার বুকের ভেতর তো শুকিয়ে চৈত্র মাসের খরা হয়ে গেল। দেখি সেই দিনের মেয়েটা বসের পাশে বসে আছে, যাকে পুকুরে ফেলেছিলাম। মেয়েটা আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে, এমন ভাবে তাকাচ্ছে যেন চোখ দিয়ে গিলে খাবে। কি হলো নীল? কিছু না স্যার। এমন করছো কেন? না এমনি স্যার। আর এই নিন ফাইলগুলো। হুম, আর বসো, দাঁড়িয়ে আছো কেন? জি। মেয়েটার দিকে আর চোখে তাকালাম, দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। নীল, এ আমার একমাত্র মেয়ে নীলা। আর নীলা, এ নীল। হ্যালো ম্যাম। কোনো উত্তর দিল না। আমি আর অফিস আসবো না। আগামীকাল থেকে নীলা এই অফিস দেখাশোনা করবে। নীল, তুমি নীলা একটু সাহায্য করো। জি স্যার। হুম, ওকে তুমি তোমার কাজ করো, আমি মিটিং রুমে যাই, সবার সাথে পরিচয় করিয়ে দিই। জি স্যার। ভয়ে ভেতরে লুকিয়ে কাঠ হয়ে গেল, কি জানি আমার সাথে কি কি করে। ডেস্কে বসে কাজ করতে লাগলাম। সন্ধ্যার সময় রুমে বসে আছি, তখন কেউ দরজায় টোকা দিল, তাই দরজা খুলে দিলাম। দেখি নীলিমা আর নিপা। বলেন। ভেতরে আসতে বলবেন না? না মানে আমি একজন ছেলে, কেউ যদি দেখে ফেলে তাহলে কি না কি ভাববে, আর আপনাদের বাসা আসতেই পারে। কেউ কিছু বলবে না। আসেন। এই নিন পায়েস, আমু দিল আপনার জন্য। হুম। আপনার অফিস কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালোই। আপনার? ভালো। আমরা কি তুমি করে বলতে পারি না? কেন নয়, কিন্তু। কোনো কিন্তু নয়, তুমি করে বলবো। আচ্ছা, বাড়িটা এখন নিবেন না কি সকালে? নীলিমা আমার দিকে এক প্রকার রেগে তাকালো। কি হলো? আপনি বলছো কেন? খুব সরি। মনে থাকে যেন। আর সকালে দিলেই হবে। ওকে। বাই, এখন তাহলে যাই। নীলিমা আর নিপা চলে গেল। আমি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকলাম। নীলিমাকে কেমন যেন ভালো লাগে। পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়ে নিচে এসে নীলিমার বাসার সামনে কলিং বেল চাপ দিলাম। 2বার চাপ দিতেই আঙ্কেল দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল, বাটিটা দিতে এলাম। ও জি। বাটিটা দিয়ে চলে এলাম। রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষার প্রহর শেষ হলো। তারপর একটা রিক্সাওয়ালা এলো। চাচা যাবেন? চলে এলাম অফিসে। ডেস্কে বসতে যাব, তখন পিয়ন বলল, স্যার, ম্যাম আপনাকে দেখেছে। যাচ্ছি। ভেতরে ভয় কাজ করা শুরু হলো, কে জানি কি বলে। ভয়ে ভয়ে গেলাম, দরজার সামনে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? কি জন্য ডেকেছেন ম্যাম? যা, আমার জন্য কফি নিয়ে আয়। হ্যাঁ, পিয়ন তো আছে, আমি কেন যাব? আর সেই দিনের জন্য সরি। তোরে কফি আনতে বললাম না? ম্যাম একটু ভদ্রভাবে কথা বলেন। এমন ভাবে কথা বলেন কেন? তোর কাছ থেকে ভদ্রতা শিখতে হবে। আর তোকে কফি আনতে বললাম না আমি? জি যাচ্ছি। নিচে এসে কফি নিয়ে গেলাম। ম্যাম আসবো? হুম। ম্যাম এই নিন কফি। হাতটা এগিয়ে দিলাম। ম্যামও হাত বাড়িয়ে নিতে গিয়েও ফেলে দিলেন। তোর হাতে কি শক্তি নেই? এটা বলে এই ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল আমার গালে। গালে ব্যথা অনুভব করলাম। ম্যাম আপনি তো ছেড়ে দিলেন। তোর তো সাহস কম না, আমার মুখের উপর কথা বলিস। গালে হাত দিয়ে ম্যামের দিকে তাকালাম। সরি ম্যাম। তোর সরির গুষ্টি কিলাই, তাড়াতাড়ি পরিষ্কার কর, না হলে আরো থাপ্পড় মেরে তোর দাঁত ভেঙে ফেলবো। জি। কাঁচের গ্লাস ভেঙে অনেক টুকরা হয়ে গেছে। তুলতে লাগলাম, শেষ টুকরো তুলতে গিয়ে হাতে একটু কেটে গেল। বলে উঠলাম। একটু রক্ত বের হয়ে গেল। ম্যাম হয়ে গেছে। ওকে যা এখন, তুই তোর কাজ কর। জি ম্যাম, সেই দিনের জন্য রিয়েলি সরি। তোকে যেতে বললাম না? জি। চলে এলাম ডেস্কে বসতে। আকরাম ভাই বলল, কি নীল ভাই, ম্যামের সাথে কি? প্রথম দিনে ম্যামের কেবিনে অনেকক্ষণ? ধুর, ওটা ম্যাম না, ধানি লঙ্কার ক্ষেত। কেন, কি হয়েছে? প্রথম দিনেই অবস্থা খারাপ করে ছেড়ে দিল। কেন, কি হয়েছে? সময় বুঝে একদিন বলবো। ওকে। তখনই। এটা অফিস, গল্পের আসর না যে বসে বসে গল্প করছেন। সরি ম্যাম। সরি ম্যাম। তারপর কাজ করতে লাগলাম। দুপুরে লাঞ্চ করলাম। তারপর আবার কাজ করতে শুরু করলাম। বিকেলে রিক্সার জন্য অপেক্ষা করছি, তখন একটা রিক্সা থামলো আমার সামনে। রিক্সায় নীলিমা আছে। উঠে এসো। না থাক, তুমি যাও, আমি অন্য রিক্সা নিয়ে আসছি। আরে এসো না।
না থাক, তোমার আব্বু আম্মু দেখলে কি না কি ভাববে। কিছু ভাববে না। সত্যি তো? হুম। উঠলাম। তুমি এত ভীতু কেন? ভীতু না, আমি আমার মান সম্মান নিয়ে চিন্তা করি, চাই না আমাকে কেউ খারাপ বলুক। খুব ভালো। তো এদিকে কোথায় যাওয়া হয়েছিল? এক বান্ধবীর বাসা থেকে আসছি। আর ওদিকে এত চেপে বসে আছো যে? এমনি। পড়ে যাবে তো। না, কিছু হবে না। পড়ে যাবা। না। ওকে ঠিক আছে। আরে তোমার গাল এমন লাল হয়ে আছে কেন? এমনি, তেমন কিছু না। ও। বাসার কাছে চলে এলাম, এভাবে গল্প করতে করতে নেমে গেলাম। নীলিমাও নামলো। আমি ভাড়া দিতে যাব, তখন নীলিমা বলল, আরে থাক, আমি দিচ্ছি। আরে না, এটা কেমন দেখায় না? কেমন আবার দেখাবে? আমি তোমাকে আমার সাথে আসতে বলেছি, আর আমি তো রিক্সা ভাড়া করেছি, তাই না? নীলিমা ভাড়া দিল, রিক্সাওয়ালা চলে গেল, আমরাও ভেতরে যার যার বাসায় চলে এলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি আজ কি কি হলো। মনে পড়ে না এমন ভাবে কারো কাছে থাপ্পড় খেয়েছি কিনা। আর ম্যাম 3টা থাপ্পড় দিল। মনকে প্রশ্ন করলাম, ম্যাম কি আমার সাথে প্রতিদিন এমনই করবে? কে জানে সেই দিন কেন যে লাগতে গিয়েছিলাম। আগামীকাল গিয়ে আবার সরি বলে নিব। এখন ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ডেস্কে বসে আছি, তখন পিয়ন এসে বলল, স্যার, ম্যাম আপনাকে দেখেছে। আকরাম ভাই পাশ থেকে বলল, যান ভাই যান, ম্যাম আপনাকে কি জন্য ডেকেছেন শুনে আসেন। আমাদের তো আর ডাকবে না। আকরাম ভাইয়ের দিকে তাকালাম, মনে মনে বললাম, কি জন্য ডেকেছেন তা তো বুঝতেই পারছি, আজও কপালে কিছু আছে। উঠে ম্যামের কেবিনের সামনে গিয়ে, আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? ইয়েস। কি মেয়ে রে বাবা, সালামের উত্তর দিল না। মেয়ে তো নয়, যেন একেবারে ধানি লঙ্কা। মনে মনে বললাম, শুনলে তো খবর করে দিবে। ম্যাম আমাকে ডেকেছেন? হুম। আমার জন্য কফি নিয়ে আয়। হ্যাঁ? হুম। আমি পিয়ন না, আমি আনতে পারবো না। তোর সাহস তো কম না। আমি তোর বস, আর তুই আমার সামান্য কর্মচারী। তোকে যেটা বলবো তোকে সেটাই করতে হবে। পারবো না। কি বললি কুত্তার বাচ্চা? তোকে তো এখন যা, নাকি আরো দিব? জি ম্যাম। মাথা নিচু করে থাপ্পড় এত জোরে মেরেছে যে ঠোঁট কেটে গেছে। কফি নিয়ে এলাম। ম্যাম এই নিন। হুম। এবার ভালো করে নিলেন। আমি তো ভাবলাম এবারও হয়তো ফেলে দিবেন। এই নে 5টা ফাইল, কাল সকালের মধ্যে যেন পাই। হ্যাঁ? যদি না পাই তাহলে তোর খবর আছে। একদিনের মধ্যে কেমনে সম্ভব? তাহলে তো সারা রাত জেগে কেমনে সম্ভব? আমি জানি না তুই কিভাবে করবি। একদিনের মধ্যে কেমনে সম্ভব? আমাকে 2টা ফাইল দেন, আর অন্য কাউকে দেন। তোকে দেখতেই হবে, আর না হয় রিজাইন লেটার জমা দিয়ে চাকরি ছেড়ে দে। না ম্যাম, নিয়ে যাচ্ছি। ফাইল 5টা নিলাম। ম্যাম সেদিনের জন্য সরি। চলে এলাম। ফাইল 5টা নিয়ে চাকরিটা ছাড়তেও পারছি না। এটা ভেবে যে হয়তো এটা ছেড়ে দিলে এর থেকে ভালো চাকরি হয়তো পাবো না, আর পেলেও অনেক দেরি হবে। ম্যাম কি বললো নীল ভাই? তেমন কিছু না, কিছুক্ষণ কথা বললো কাজ সম্পর্কে, আর কিছু ফাইল দিল, এই আর কি। না অন্য কিছু চলছে? আরে না, ম্যাম কোথায় আর আমি কোথায়। বিকেলে বাসায় ফিরলাম। ছাদে উঠতেই নীলিমার সাথে দেখা। কেমন আছো? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। মন খারাপ হয়েছে? কি হয়েছে? তেমন কিছু না। বলতে পারো, কিছু শেয়ার করলে একটু হালকা হালকা লাগবে। আরে তেমন কিছু না। ও, সন্ধ্যার পর ফ্রি আছো? কেন? অনেকদিন সন্ধ্যার পর ঘোরা হয়নি, তাই ভাবছি ঘুরতে যাব। না, কিছু অফিসের কাজ আছে, সেগুলা করতে হবে। ওকে, অন্যদিন যাব না হয়। রুমে এসে পোশাক চেঞ্জ করে ফাইলগুলো নিয়ে বসলাম। রাত 1টা বাজে, এখনো 3টা দেখা শেষ হয়নি। চোখ আটকে রাখতে পারছি না। খাওয়া দাওয়া হয়নি, খুব খিদেও পেয়েছে। উঠে বিস্কুট আনা ছিল, ওগুলো খেয়ে পানি খেলাম, আর চোখে মুখে পানি দিয়ে আবার বসলাম কিছুক্ষণ। তার কিছুক্ষণ পর আর থাকতে পারলাম না, ওখানেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে তো আমি অবাক। 7টা 30 বাজে, 4টা ফাইলই দেখা শেষ হয়নি। মুখ পানি দিয়ে এসে আবার বসলাম। 4টা দেখা কমপ্লিট হলো। এইদিকে প্রায় 9টার কাটা ছুঁই ছুঁই। উঠে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আজ খাওয়া দাওয়া হলো না। অফিসে আসতেই 9:15 বেজে গেছে। আজ কপালে অনেক দুঃখ আছে, এটা ভালোভাবে বুঝতে পারছি। ভয়ে ভয়ে আসতে পারি ম্যাম? হুম। ম্যামকে দেখে ভয় পেয়ে গেলাম। রেগে আছে। ভয়ে ভয়ে ভেতরে গেলাম। গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। ফাইলগুলো কোথায়? ম্যাম 4টা দেখা হয়েছে, আর একটা দেখার সময় পাইনি। কি বললি? আজ মিটিং আছে আর তুই দেখে শেষ করতে পারিসনি? সরি ম্যাম, সময় পাইনি। এখন কিভাবে মিটিং করব? যা তাড়াতাড়ি দেখে নিয়ে আয়। জি ম্যাম। মাথা নিচু করে ডেস্কে চলে এলাম। নীল ভাই আপনাকে এমন দেখাচ্ছে কেন? এমনি, আর কিছু না বলে ফাইলটা দেখতে লাগলাম। দেখা শেষ করে ম্যামের
কেবিনের সামনে এলাম। ম্যাম আসতে পারি? আয়। ভেতর গিয়ে দেখি এখন অনেক রেগে আছে। আমি ভেতরে যাওয়া মাত্রই আমার উপর ফাইল ছুঁড়ে মারলো। ফাইলের কার্নিশ এসে সোজা চোখের উপরে রাখলো। আমি আহ বলে জোরে চিৎকার দিয়ে চোখ বুজে নিলাম। এই, তোর ড্রামা বন্ধ কর। আর এগুলো ফাইল দেখেছিস? এত ভুল কেন? সরি ম্যাম, তাড়াতাড়ি দেখার জন্য এমন হয়েছে। দুই চোখ দিয়ে পানি পড়ছে আর ডান চোখে অনেক জ্বালা করছে। তুই যা। কেন যে মূর্খগুলোকে নেয় কাজে বুঝি না। একেবারে অসহ্য। কেউ ভূত। বাবা মাকে শিক্ষা দিয়েছে আল্লাহ জানে। ম্যাম একটু চিৎকার দিয়ে, ম্যাম আপনি আমাকে যা বলেন বলেন, আমার বাবা মাকে এখানে টানবেন না, না হলে ভালো হবে না। কি করবি তুই? আমার চোখের সামনে থেকে গেলি নাকি তোর গালে আরো কয়েকটা বসিয়ে দিব? জি, ওয়াশরুমে চলে এলাম। দু চোখ দিয়ে পানি বের হচ্ছে নিজের অজান্তেই। কিছুক্ষণ থেকে ডেস্কে চলে এলাম। নীল ভাই, আপনার চোখ লাল কেন হয়ে আছে? তেমন কিছু না, এসে টুকটাক কাজ করছি। লাঞ্চের সময় হয়ে গেল, তাই ক্যান্টিনে গেলাম। এসে অনেক কিছু খেলাম, কারণ গতকাল রাত থেকে তেমন কিছু খাওয়া হয়নি। লাঞ্চ শেষ করে নিজের ডেস্কে এসে বসলাম, আবার কাজ করতে লাগলাম। বিকেলে রিক্সার জন্য অপেক্ষা করছি, তখন আকরা ভাই এসে বলল, চলেন দুজন একসাথে কফি খাই। আজকে থাক, অন্যদিন। শরীরটা কেমন করছে? ওকে। আর আপনার ডান চোখ তো ফুলে গেছে। কি বলেন? হুম। মোবাইল ফোন বের করে স্ক্রিনে দেখলাম সত্যি অনেক ফুলে গেছে। কি হয়েছে? এমন ভাবে ফুলতেছে কেন? জানি না ভাই, কেন এমনটা হয়েছে। কিছু তো হয়েছে। যেদিন থেকে ম্যাম আসছে সেদিন থেকে আপনি কেমন হয়ে গেছেন। আগে কত সুন্দর সবার সাথে হেসে কথা বলতেন, আর এখন চুপচাপ বললেই চলে। আরে তেমন কিছু না। আচ্ছা ভাই, এখন বাসায় যাই। ওকে। বাসায় চলে এলাম। শরীরটা অনেক খারাপ করছে। শরীরে জ্বর জ্বর ভাব মনে হচ্ছে, জ্বর আসবে। শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘুম চলে এলো। রাতে শরীর কাঁপতে আরম্ভ করলো। বুঝতে পারছি শরীরে জ্বরের পরিমাণ অনেক, উঠতেও পারছি না। হঠাৎ জ্ঞান হারিয়ে গেল। অতিরিক্ত জ্বর হলে এমনটা আমার হয়ে থাকে। রাতে জ্ঞান আসছে, আবার হারিয়ে যাচ্ছে। ফোন ধরার শক্তিটুকুও নেই। সকালের দিকে যখন জ্ঞান ফিরলো, তখন এক চোখে দেখতে পাচ্ছি আর এক চোখে দেখতে পাচ্ছি না। রুমে অনেকেই আছে। তোমার জ্ঞান ফিরেছে? আমি শুধু চেয়ে চেয়ে সবার দিকে তাকালাম। একজন ডাক্তারও আছে। ওনাকে ওষুধগুলো খাই দিন। জি আঙ্কেল। তোমার এমন অবস্থা কখন থেকে? জি আঙ্কেল, সন্ধ্যার দিকে শরীর খারাপ করেছিল, তারপর রাত থেকে এমন। আমাদের জানাও নেই কেন? আসলে ও, আমরা তো তোমার আপন কেউ না। তেমনটা না, শরীরে ফোন ধরার শক্তিটুকুও নেই। কিন্তু তোমার চোখের এমন অবস্থা কেন? গতকাল চোখে খোঁচা লেগেছে, তাই এমন হয়েছে। এই বয়সে যদি এমন করো, একটু দেখে শুনে চলাচল করবা। আর যে ওষুধগুলো দিলাম সেগুলো ঠিক মতন খাবা। আর 2 দিন রেস্ট নাও। জি। একে একে সবাই চলে গেল। এই নাও বাবা, ওষুধগুলো খেয়ে নাও। জি। উঠে বিছানায় হেলান দিয়ে ওষুধ খেলাম। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা। জি। নীলিমা গিয়ে না বললে হয়তো তুমি এভাবে পড়ে থাকতা। নীলিমার দিকে তাকালাম, দেখি ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা আমরা যাই, তুমি বিশ্রাম করো। জি। আবার শুয়ে গেলাম। আন্টি আঙ্কেল চলে গেলেন। চোখ বন্ধ করে আছি আর ভাবছি, না অনেক হয়েছে, ওই চাকরি আর করবো না। রিজাইন লেটার জমা দিয়ে বাসায় চলে যাব। এত কিছু সহ্য করা যায় না। কেউ আমার কপালে হাত দিল। কে হাত দিল দেখার জন্য চোখ খুললাম, দেখি নীলিমা। নীলিমার চোখের কোণে পানি মনে হচ্ছে। বুঝলাম না ওর আবার কি হলো। কি? তেমন কিছু না, দেখছিলাম জ্বর কমেছে কিনা। ও আঙ্কেল আন্টিকে জানাবে না তোমার এমন অবস্থা? না থাক, না হলে অনেক চিন্তা করবে। ও, হুম। এখনো তো কিছুই খাওনি তাই না? দাঁড়াও। এটা বলে বাইরে চলে গেল। এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে। একটু পর নীলিমা এলো, হাতে একটা বাটি নিয়ে আছে। এই নাও খাও। কি? আমু সকালে বিরিয়ানি রান্না করেছিল। ও। এবার উঠো, তারপর খেয়ে নাও। হুম। আবার উঠে হেলান দিয়ে বসলাম। নীলিমা রান্নাঘর থেকে একটা প্লেট এনে ওতে খাবার দিল। হাত মুখ তো ধুতে হবে তাই না, তাই নামতে লাগলাম। কোথায় যাবে? একটু তো ফ্রেশ হওয়া লাগবে তাই না? হুম, কিন্তু যেতে পারবা? পারবো। পারবা না? আমি ধরে নিয়ে যাই। না থাক, আমি পারবো। নেমে যেই 2-1 পায়ে গিয়েছি তখনই পড়ে যেতে লাগলাম। আমার সাথে সাথে নীলিমা ধরে নিল। শরীরে একটুও শক্তি নেই। বললাম না পারবে না। চলো সাথে নিয়ে যাই। নীলিমার সাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলাম। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে গেলাম। ঘুমের ঔষধ খাওয়ার জন্য ঘুম চলে এলো। যখন ঘুম ভাঙলো
তখন চোখ খুলে দেখি কেউ নেই। মোবাইল হাতে নিলাম, দেখি বন্ধ হয়ে আছে। অন করলাম, দেখি চার্জ নেই, তাই উঠে চার্জ দিলাম। এখন প্রায় অনেক সুস্থ। খাবার তো খেতে হবে, তাই রান্না করে গেলাম। এর মধ্যে নীলিমা হাজির। আরে আরে, কি করছো? রান্না খেতে তো হবে, তাই না? তাই বলে অসুস্থ শরীর নিয়ে? এখন অনেকটা সুস্থ। রান্না করা লাগবে না, আমাদের বাসায় গিয়ে খেয়ে নিবা। এটা কেমন করে হয়? সকালে খেয়েছি, আবার এখন খেলে কেমন দেখায় না? না, কিচ্ছু দেখাবে না। তবুও কোনো কথা না, গিয়ে শুয়ে পড়ো। না। নীলিমা হাত ধরে টেনে বিছানা পর্যন্ত নিয়ে এলো। আমি শুধু ওর দিকে চেয়ে আছি। কেন জানি না, ওর এমন কাণ্ড খুব ভালো লাগছে। এভাবে কি দেখছো? কিছু না, গোসল করতে হবে তো। ও, গোসল করতে এলাম। প্রথমবার শরীরে পানি দিতে এমন একটা কাঁপুনি শুরু হলো, পুরো শরীরে কাঁপতে শুরু করেছে। তাও কোনো মতে গোসল করলাম। কাঁপতে কাঁপতে বের হলাম। নীলিমাকে দেখি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমার এমন অবস্থা, খাবার রেখে আমার কাছে দৌড়ে এলো। কি হয়েছে? এমন ভাবে কাঁপছো কেন? শরীরে পানি ঢেলেছি বলে। তাড়াতাড়ি কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়লাম কম্বল চাপা দিয়ে। এখনো কাঁপুনি থামেনি। নীলিমার অস্থিরতা দেখে অনেক অবাক হলাম। মনকে প্রশ্ন করলাম, নীলিমা আমার জন্য কেন এমন করছে? সবসময় ওর মুখে হাসির ছাপ থাকে, কিন্তু সকাল থেকে দেখছি কেমন চিন্তার ছাপ। কিছুক্ষণ পর কাঁপুনি থামলো। নীলিমা পাশে বসে আছে। উঠে বসলাম। ঠিক হয়েছে, হুম আমি খাবার দিচ্ছি, খেয়ে নাও। খেতে লাগলাম। মনে মনে বললাম, আমি কত স্বার্থপর, নিজে খেয়ে যাচ্ছি আর ও খেয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করছি না। নীলিমা, তুমি খেয়েছো? না, বাসায় গিয়ে খাবো। খাবার তো অনেক আছে, তুমিও একটা প্লেট নিয়ে এসে খেতে বসে যাও। আরে থাক, আমি বাসায় গিয়ে খাবো। আরে যাও, প্লেট এনে এখানে বসে খাও। ওকে। নীলিমাও আমার সাথে খেতে লাগলো। একটা কথা বলি, হুম। তুমি আমার রুমে এভাবে আসছো, সবাই কি মনে করবে? আর আঙ্কেল আন্টি বা কি বলবেন? কেউ কিছু বলবে না, আর আম্মুকেও বলে আসছি। তাও মানুষের মন কখন যে কি বলে বসে থাকে কে জানে। কেউ কিছুই বলবে না। তুমি কি আমাকে পছন্দ করো? নীলিমা আমার দিকে তাকালো। এভাবে তাকানো দেখে নিজের কাছে খুব খারাপ লাগলো। হয়তো মানবতার খাতিরে করছে, আর আমি কি না কি ভাবছি। সরি। নীলিমা কিছু বলছে না, চুপ করে আছে। এতক্ষণ খুব খারাপ লাগতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলো। নীলিমা প্লেট পরিষ্কার করে দিল। ঔষধগুলো পাশেই ছিল, খেয়ে নিলাম। নীলিমা কোনো কথা বললো না, চলে গেল। খুব খারাপ লাগছে। আমি কি বললাম? কিছুক্ষণ পর ঘুম চলে এলো। বিকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে। উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। প্রতিদিন নীলিমারা এখানে থাকে, কিন্তু আজ নেই। খুব খারাপ লাগছে, কেমন নিজেকে অপরাধী মনে হচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি বাড়ি থেকে ফোন আসছে। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছিস রে ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস? এই তো দাঁড়িয়ে আছি। তুই? বসে আছি। কখন বাড়ি আসবি? 2 দিন পরে মনে হয় একেবারে বাড়ি। বুঝলাম না, একেবারে বাড়ি আসবি না মানে? কিছু না, দেখা যাক কখন বাড়ি যাব। ও, বাসা আসবি, তখন আমার জন্য কিছু নিয়ে আসবি। তোর জন্য জামাই নিয়ে যাব। হ্যাঁ? হাসিস না, মুখে মাছি যাবে। আমার জন্য একটা কিউট দেখে ভাবি আনবি, তাহলেই হবে। এখানে প্রায় মেয়ে কেমন বুঝতেই পারছিস। সবাই আধুনিক পোশাক পরে, যা আমার একদম ভালো লাগে না। গ্রামের মেয়েরা অনেক ভালো। তাই? হুম। তাহলে আমি একটা খুঁজি। আর তোকে কষ্ট করে খুঁজতে হবে না, আমি খুঁজে নিব। হুম। আমার আব্বা কোথায় রে? মা বাড়িতে আছে, আর আব্বা যেখানে থাকা সেখানেই আছে, মানে বাজারে। আর তুই কোথায়? পুকুর পাড়ে। ও, বাড়ি যা। হুম। একটু পর। নে, আম্মার সাথে কথা বল। দে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ মায়ের সাথে কথা বললাম। কথা শেষ করে পেছনে ঘুরে দেখি নীলিমা দাঁড়িয়ে আছে। সরি তখনকার জন্য। আরে কিছুই মনে করিনি। তাহলে কথা না বলে চলে গেলে যে? এমনি। ও। আঙ্কেল আন্টির সাথে কথা বলেছিলে? হুম। ভালো। তুমি অসুস্থ জানিয়েছো? না। ও। এই বাসা মনে হয় খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যাব। কেন? এমনি। কিছু তো হয়েছে। 3-4 দিন ধরে তোমাকে কেমন দেখাচ্ছে। আরে কিছু হয়নি। তবে এই বাসা ছেড়ে কেন চলে যাবা? আমি কি কিছু করেছি? আরে না, তুমি কিছু করনি। তাহলে? এমনি বললাম আর কি। ও, আমি তো ভাবলাম সত্যি সত্যি। 2 দিন পর আজ অফিসে এলাম।
2 দিন আসতে পারি নাই, তাই আমি আমার ডেস্কে আসতেই। এই 2 দিন কোথায় ছিলেন? আর ম্যাম আপনাকে খুঁজছিল তো। অসুস্থ ছিলাম, তাই আসতে পারি নাই। ও আচ্ছা, যান ম্যামের সাথে দেখা করে আসেন। ডেস্কে ব্যাগ রেখে ম্যামের কেবিনের সামনে গিয়ে আসসালামু আলাইকুম, আসতে পারি? ইয়েস। ভেতরে গেলাম। ম্যাম মাথা নিচু করে কাজ করছিল, মাথা উপরে তুললেন, আমাকে দেখে বললেন, এই 2 দিন কোথায় ছিলি কুত্তার বাচ্চা? এটা কি তোর বাবার অফিস যে যখন ইচ্ছে আসবি আর যখন ইচ্ছে যাবি? ম্যাম মা বাবাকে টেনে কথা বলবেন না, আগেই বলেছি ভালো হবে না, আর মুখের ভাষা ঠিক করেন। কি করবি? তোর বাবা মাকে তো তোকে ভালোভাবে শিক্ষা দিতে পারেনি। তোর জন্মের এই তো সমস্যা কি বলতো? তোর অফিসে কাজ করি বলে যা ইচ্ছা তাই করবি? তোর মা বাবা ভালো করে তোকে শিক্ষা দিতে পারেনি, অনেক সহ্য করেছি আর না। এটা বলে আমি আমার ডেস্কে এসে রিজাইন লেটার লিখে আবার ম্যামের রুমে গেলাম। এই নে রিজাইন লেটার, এই চাকরির দরকার নেই, এই চাকরিতে আমি থু মারি। ম্যামের কেবিন থেকে বের হয়ে ডেস্কে আসলাম। আরে ভাই, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর আপনি তাড়াতাড়ি কি লিখে নিয়ে গেলেন, আর এমন ভাবে রেগে আছেন কেন? এই চাকরি ছেড়ে দিলাম। কেন? এমনি ভালো লাগছে না ভাই। ব্যাগ নিয়ে ডেস্ক থেকে বের হয়ে গেলাম। সামনে যেতে এই বসের সাথে দেখা। নীল, কোথায় যাচ্ছ? বাসা। কেন, কি হয়েছে? আর তোমার চোখ এমন ভাবে ফুলে আছে কেন? চাকরিটা ছেড়ে দিলাম। কেন? ম্যামের কাছে সব উত্তর পেয়ে যাবেন। যদি ভুল করে থাকি বা আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকি তাহলে ক্ষমা করবেন। বসকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অফিস থেকে বের হয়ে গেলাম। বস ম্যামের কেবিনে গেল। নীলা মা, কি হয়েছে? নীল চাকরি ছেড়ে গেলে কেন? ম্যাম চুপ করে আছে, কিছু বলছে না। বল। জানি না। মিথ্যা বলিস কেন? বলছি। ম্যাম সবকিছু বললো। তোর সাথে এমন করেছিল বলে তোর মোটেও এমন করা ঠিক হয়নি। তুই অনেক বেশি করে ফেলেছিস। হুম চল, ক্ষমা চেয়ে নিবি আর ওকে আবার জয়েন হতে বলবি। হুম কিন্তু ও থাকে কোথায় জানি না তো। আমিও তো জানি না। নীল, ফোন দিয়ে দেখি। দেখো। আমি বাসায় এসে ব্যাগ গোছাচ্ছি, আর এখানে থেকে কি করব? ফোনটা বেজে উঠলো, দেখি আননোন নাম্বার। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তোমার অফিসের বস। ও জি স্যার, বলেন। তুমি যেখানে থেকো সেইখানে ঠিকানা দাও। কেন স্যার? আরে দাও না। জি ঠিকানা দিলাম। প্রায় 20 মিনিট পর কেউ দরজা নক করলো। দরজা খুলে দিলাম, দেখি বস আর ম্যাম আছে। ম্যাম আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল। ভেতরে আসেন। হ্যাঁ। সরি তোমার সাথে এমন করার জন্য। সেদিন ওরকম করেছিল বলে খুব রাগ হয়েছিল। ক্ষমা করে দাও বাবা। ইটস ওকে, আর আমাকেও ক্ষমা করে দিন সেই দিনের জন্য। হুম নীল, কাল থেকে এসো, আমরা যাই, আমাদের কাজ আছে। সরি স্যার, আমি আর জব করব না, আমি বাড়ি চলে যাব। কেন? তুমি আর জব করবে না? এমনি। তাহলে ক্ষমা করনি? জি করেছি। তাহলে জব করবে না কেন? এমনি ক্ষমা করনি? বললাম তো করেছি। কোনো কথা না, আগামীকাল অফিসে আসবে। যদি কাল অফিসে আসো তাহলে বুঝবো ক্ষমা করেছো। হুম তাহলে কাল এসো। ওকে। ম্যাম আর বস চলে গেলেন, গরিব তো তাই মেনে নিতে হলো। আর ম্যামকে তো কখনো মন থেকে ক্ষমা করব না, যা যা করেছে সবকিছু মনে আছে। যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমিও বুঝিয়ে দিব নীল কি জিনিস। বিকালে ছাদে বসে আছি, তখন নীলিমা, নিপা, লিমার আগমন। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? সবাই বললো ভালো। দুপুরে ওষুধ খেয়েছো? কিছুক্ষণ সবার সাথে নানান কিছু নিয়ে গল্প করলাম। পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য বের হলাম। বাসার মেইন গেট থেকে বের হতে দেখি একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। আমি তেমন কিছু না মনে করে একটু সাইডে গিয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। তখন কেউ বলল, গাড়িতে ওঠো। আমি তেমন গুরুত্ব দিলাম না, হয়তো অন্য কাউকে বলছে। আবার মেয়েলি কণ্ঠে বলল, এই যে নীল সাহেব, তোমাকে বলছি। এবার আমি তাকালাম, দেখি ম্যাম গাড়ির ভেতর থেকে মাথা বের করে বলছেন। কাছে গেলাম। জি ম্যাম বলেন। গাড়িতে ওঠো। সরি ম্যাম, আমি রিক্সায় যেতে পারবো। ওঠো না। বললাম তো রিক্সায় যেতে পারবো। উঠবা না? তাহলে কিন্তু চিৎকার দিয়ে লোক জমা করব। আপনার ইচ্ছা, আর আপনারা বড় লোক, যা ইচ্ছা তাই করতে পারেন। ম্যাম চুপ হয়ে গেল। আমি আবার সাইডে গিয়ে দাঁড়ালাম। ম্যাম গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। সামনে আসলেন যে? তোমার জন্য দাঁড়িয়ে আছি, আর তুমি এমন করছো কেন? মানে? মানে হচ্ছে চলো আমার সাথে। তখনই ওখান দিয়ে একটা রিক্সা যাচ্ছিল। ওই রিক্সাওয়ালা ভাই দাঁড়ান। রিক্সাওয়ালাটা দাঁড়ালো। কোথায় যাবেন? ও কোথাও যাবে না, আপনি চলে যান। না ভাই, আমি যাব। যাবে না, আপনি যান। রিক্সাওয়ালা একবার আমার দিকে তাকাচ্ছে, আর একবার ম্যামের দিকে। ভাইয়া আর আপামনি, এভাবে ঝগড়া করা ঠিক নয়। এটা বলে রিক্সাওয়ালা মুচকি হাসলো। আমি গেলাম বলে চলে গেল। মানে? রিক্সাওয়ালা চলে গেল। রিক্সাওয়ালার এভাবে
মুচকি হাসির কারণ বুঝতে পারলাম না। ম্যাম, আমার দেরি হয়ে যাচ্ছে, আর আপনি রিক্সাওয়ালাকে পাঠিয়ে দিলেন কেন? তাই তো বলছি আমার সাথে এসো। ধুর, এভাবে হবে না। এটা বলে আমার হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে এনে সামনে দরজা খুলে ভেতরে ঢুকিয়ে দিল। আর ম্যামও গাড়িতে উঠলো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলো। চুপ করে বসে আছি। চুপ কেন? এমনি। তোমার গার্লফ্রেন্ড আছে? না। না থাকলেই ভালো, আর থাকলেও ব্রেকআপ করিয়ে ছাড়তাম। মানে? কিছু না। তোমার বাসায় কে কে আছে? কেন? আরে বললে সমস্যা কোথায়? কোথাও না। তাহলে বলো। মা, বাবা আর একটা বোন। ও, আমারটা জানতে চাইবে না? প্রয়োজনীয় কিছু মনে করলাম না। ভালো। অফিসে চলে এলাম। ম্যাম গাড়ি থামাতেই নেমে পড়লাম। নেমে আমি আমার ডেস্কে চলে এলাম। আমাকে দেখে আকরাম ভাই বললেন, কি নীল ভাই, আগামীকাল চাকরি ছাড়লেন আর আজকে অফিসে যে? ম্যাম আর বস আমার কাছে গিয়েছিলেন, তাই আসলাম। ও, কি এমন হয়েছিল যে চাকরি ছাড়লেন আর ম্যাম আর বস বা আপনার কাছে গেলেন কেন? এভাবে কি বলা যায়? অফিস শেষে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খাওয়াবেন, তাহলে তো পেট থেকে বের হবে। তাই আমার পকেট ফাঁকা করার ধান্দায় আছেন? হুম। ওকে। এই ফাইলটার কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে দেন তো। দেন ভাই দেন। কাজিনের বিয়ের দাওয়াত খাওয়া শেষ? হুম। ও, দিনগুলো কেমন কাটলো? মজার মধ্যে দিয়ে। খুব ভালো। এবার একটু বুঝিয়ে দেন, ফাইলটার কিছু মাথায় আসছে না। হুম। একবার আকরাম ভাইয়ের দিকে তাকান তো, কিভাবে আসমানি আপুর দিকে তাকিয়ে আছে। আকরাম ভাইয়ের দিকে তাকালাম। সত্যি আসমানি আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকরাম ভাই, এটা কাজের সময়, কাউকে দেখার সময় না। আমার কথা শুনে আকরাম ভাই তাড়াতাড়ি চোখ টেনে নিল। তারপর আমার দিকে তাকালো। আকরাম ভাই মুচকি হেসে বললেন। হুম। আমি মুচকি হাসলাম। রিয়াকে বুঝিয়ে দিতে লাগলাম। এখানে কি হচ্ছে? তেমন কিছু না ম্যাম, ফাইলটা বুঝতে পারছিলাম না, তাই নীল সাহেবের কাছে বুঝতে নিতে এসেছি। আপনি আমার কেবিনে আসুন, আমি বুঝিয়ে দিচ্ছি। জি ম্যাম। রিয়া ম্যামের সাথে চলে গেল। আমিও আমার কাজ করতে লাগলাম। লাঞ্চের সময় পিয়ন আসলো। স্যার, ম্যাম আপনাকে ডাকছেন। যাচ্ছি। এই সময় আবার কেন ডাকলো আল্লাহ জানেন। উঠে ম্যামের কেবিনের সামনে গিয়ে, আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? হুম। ভেতরে গেলাম। জি ম্যাম, বলেন কেন ডেকেছেন? এত তাড়া কিসের? লাঞ্চ করেছো? না, গিয়ে করব। এসো, আমার সাথে লাঞ্চ করবে। আমরা একসাথে লাঞ্চ করব। না থাক, আমি ক্যান্টিনে করব। আরে এসো না। না থাক, আমি গেলাম। অন্য কোনো কাজ থাকলে বলেন। না, অন্য কোনো কাজ নেই। আচ্ছা যাও। জি। এই দাঁড়াও। জি বলেন। এরপর থেকে আমার কেবিনে আসার সময় অনুমতি নেওয়া লাগবে না, অনুমতি ছাড়াই ঢুকে যাবে। কেন? আমি বললাম তাই। ওকে, চেষ্টা করব। আরেকটা কথা। জি বলেন। তুমি করে বলবা। সরি, পারবো না। ওকে, আমি যাই। চলে এলাম। এসে লাঞ্চ করে আবার কাজে মনোযোগ দিলাম। বিকেলে চলেন নীল ভাই। কোথায়? আচ্ছা মানুষ, আপনি তো সকালে বললেন আর এখন ভুলে গেলেন। ও, ভুলেই গিয়েছিলাম। ওকে চলেন, রেস্টুরেন্টে না, কফি শপে গেলেই হবে। চলেন। কফি শপে এলাম। আকরাম ভাই 2টা কফির অর্ডার দিলেন। একটু পর কফি আসলো। নীল ভাই, এবার বলেন। কফিতে চুমুক দিতে দিতে গ্রাম থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে সব বললাম। ম্যাম আপনার সাথে ওইরকম না করলেও পারতেন। আসমানি আপুকে যে আপনি পছন্দ করেন তা বলে দিলেন না কেন? ভয় করে। পুরুষ মানুষের কিসের ভয়? বলে দিবেন যে ভালোবাসি। এখন বলা খুব সহজ, কিন্তু কোনো মেয়ের সামনে বলা খুব কঠিন। কোনো মেয়ের সামনে আই লাভ বলতে গেলে সবকিছু ভুলে যাবেন। হার্টবিটের গতি বেড়ে যাবে, কপালে বিন্দু বিন্দু ঘাম বের হয়ে যাবে। বুঝেন? না, কখনো কাউকে বলি নাই তো, তাই বুঝতে পারলাম না। খুব ভালো, আমাকে একটু সাহায্য করবেন? কি? আসমানের সাথে একটু সেটিংটা করিয়ে দেন না। করিয়ে দিব, কিন্তু আমি কি পাবো? আপনি কি চান? যখন সেটিং করিয়ে দিব তখন না হয় বলবো। ওকে। আচ্ছা ভাই, এখন যাই, প্রায় সন্ধ্যা হয়ে এলো। ওকে যান। চলে এলাম। আসতে আসতে এই মাগরিবের আজান, তাই নামাজ পড়ে একেবারে ভেতরে গেলাম। ভেতরে যেতেই দেখি নীলিমা দাঁড়িয়ে আছে। লাইটের আলোয় আবছা বোঝা যাচ্ছে অনেক টেনশনে আছে। আমিও সামনে যাওয়া মাত্রই বলল, এতক্ষণ কোথায় ছিলা? একটু কাজ ছিল তাই দেরি হলো। কত টেনশন হচ্ছিল জানো? কিছু হয়ে গেল না তো? আমাকে নিয়ে এত ভাবার কি আছে? অনেক কিছু আছে। আচ্ছা তোমার নাম্বারটা দাও। কেন? আরে দাও না। 01। থ্যাঙ্কস। কেন? এমনি। আচ্ছা যাও, বিশ্রাম নাও। রুমে চলে এলাম। এসে পোশাক চেঞ্জ করে একটু বিশ্রাম নিয়ে রান্না চাপালাম। রান্না শেষ করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে নিলাম।
তারপর শুয়ে আছি, যাই একটু ফেসবুকে পাইচারি করে আসি। ফেসবুকে গেলাম, মেসেঞ্জার খালি শালার এমন কপাল, খোঁজ নেওয়ার মতো কেউ নেই। কিছুক্ষণ নিউজ ফিডে ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বাসা থেকে বের হতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সাইডে দাঁড়ালাম। আমাকে কি তোমার মানুষ মনে হচ্ছে না? জি। তাহলে ওখানে গিয়ে দাঁড়ালে যে? অফিস যাবো তাই রিক্সার জন্য অপেক্ষা করছি। রিক্সার জন্য অপেক্ষা করতে হবে না, গাড়িতে এসো। আপনি চলে যান, আমি রিক্সায় যাব। আসবে না? আগামীকালের মতো ট্রেনে নিয়ে যাব। না থাক, আসছি। গুড বাই। বুঝি না এর আবার কি হলো, আমার পেছনে এভাবে লাগলো কেন? দেখলেই তো পুরো শরীর জ্বলে, আর ফাউলটা আমার সামনেই আসে। এভাবে বিড়বিড় করে কাকে গালি দিচ্ছ? কাউকে না। ভালো, তোমার ফোন নাম্বারটা দাও। আমার নাম্বার নিয়ে কি করবেন? প্রয়োজন আছে তাই। আমার সাথে কিসের প্রয়োজন? অফিসে তো কথা হয়। আরে দাও তো। না থাক। এই তুই দিবি না? তাহলে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। দিচ্ছি, তুলেন। এই নাও, তুমি তুলে দাও। না থাক, আপনার অনেক দামি ফোন, কোথায় আমাদের মতো গরিবের স্পর্শ পেলে নোংরা হয়ে যাবে। ম্যাম আমার দিকে আসলেন। এত কথা বলো কেন? না বলছি, আর নাম্বার তুলে দাও। আরে আপনার নাম্বার তুলতে সমস্যা কোথায় হচ্ছে? দেখতে পাচ্ছ না গাড়ি চালাচ্ছি? হুম। তাহলে দাও। জি, নাম্বার তুলে দিলাম। তুমি অফিসে সবার সাথে কত হাসি খুশি ভাবে কথা বলো, আর আমার সাথে থাকো তখন চুপ থাকো কেন? মনে হচ্ছে কথাই বলতে জানো না। কই, কথা বলছি তো। আরে আপনি এইদিকে কোথায় যাচ্ছেন? অফিস তো ওইদিকে। শপিং মলে যাচ্ছি। তো আমাকে নিয়ে আসলেন যে, আমাকে রেখে আসেন, আমার কাজ আছে। তাতে কি হয়েছে? আছে আছে, পরেও করা যাবে। কাজ ফেলে রাখতে পছন্দ করি না, আর অফিস বাদ দিলে বস কি বলবেন? বসকে? আপনি, কিন্তু স্যার কি বলবেন? আব্বু আবার কি বলবে? আর এখন থেকে তোমাকে অফিসের কাজ করতে হবে না, আমার সাথে থাকবে ব্যাস। মনে করো এটাই তোমার চাকরি, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। হ্যাঁ। হ্যাঁ, তোমার পজিশন উন্নত করা হলো, আর তোমার বেতন 40,000 টাকা। না থাক, আমি যে পজিশনে আছি সেটাই ভালো। আর কোনো কথা বলতে হবে না, আমি যেটা বললাম সেটাই ফাইনাল। না। এখন নামো, শপিং মলে চলে এসেছি। জি, শপিং মলের ভেতরে গেলাম। ম্যাম অনেক শপিং করলেন, শেষে একটা ছেলেদের পোশাকের দোকানে গেলেন। আমি ভাবলাম হয়তো ম্যামের বয়ফ্রেন্ডের জন্য কিছু কিনবেন, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে উনি আমার সাইজের শার্ট দেখছেন। ম্যাম আপনি আমার সাইজের শার্ট কিনছেন কেন? আপনার বয়ফ্রেন্ড কি আমার সমান আর আমার মতো দেহের গঠন? পরে বলছি। এই শার্ট প্যান্ট গুলো দেখতে কেমন লাগছে? জি ভালো। শার্ট প্যান্ট কিনে একটা ঘড়ির দোকানে গেলেন, তারপর ঘড়ি দেখতে লাগলেন। যে দামি দামি ঘড়ি আমাদের মতো ছেলেদের দেখাই হবে, কোনোদিন তো কিনতেই পারবো না, পড়তেও পারবো না। আর যদি কিনে পড়িও, লোকে বলবে ঘরে নেই খেতে, সোনার আংটি হাতে, আর না হয় বলবে চুরি করে নিয়ে এসেছি। এখান থেকে একটা ঘড়ি পছন্দ করো তো। আপনিও তো করতে পারেন। আরে তুমি করো। জি, একটা ঘড়ি চয়েস করে দিলাম। ম্যাম শপিং করা শেষে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। কি খাবা? কিছু না, সকালে খেয়ে এসেছি। সকালে খেয়েছো, আর এখন 12টা 30 বাজে। জি। তাহলে কিছু না। এবার বলো কি খাবা। আপনি যা অর্ডার দিবেন। ওকে ওয়েটার, এই খাবারগুলো আমাদের দুজনের জন্য নিয়ে আসুন। ওয়েটার খাবার নিয়ে এলো, খাওয়া দাওয়া শেষ করলাম। ম্যামের সাথে ঘুরে ঘুরে অনেক খিদে পেয়েছে, আর পেটে একটু দৌড়াদৌড়ি করছিল। এখন শান্ত হলো, বসে আছি। তখন হঠাৎ একটা ছেলে এসে বলে উঠলো, মিলান তুমি এখানে কি করছো? মুনির, তুমি এখানে? এই তো খেতে আসছিলাম। ম্যাম উঠে একটু জড়িয়ে ধরলেন, তারপর ছেড়ে দিলেন। এই তো খেতে আসলাম। ও, এটা কে? আমার বিয়ে। ম্যামের দিকে তাকালাম। ও আঙ্কেল, আন্টি কেমন আছে? ভালোই। তোমাদের বাসায় সবাই কেমন আছে? ভালো। তো এখন কি করো? আব্বুর বিজনেস সামলায়। আর তুমি? আমিও আব্বুর বিজনেস দেখাশোনা করছি। ম্যাম আমি চলে যাই, আপনারা গল্প করেন। যাবে কেন? যদি আপনাদের কথা বলতে সমস্যা হয়। কোথাও যেতে হবে না, এখানে বসে থাকো। না ম্যাম, গেলে চলেন, না হলে আমাকে যেতে হবে। যাবে কেন? এই, তুই তো একজন সাধারণ মেয়ে, তো তোর এত কথা কিসে? নীলা যা বলছে বুঝতে পারছিস না? ভিকারির বাচ্চা কোথাকার। তখনই একটা ঠাস করে শব্দ হলো। আরে ভাই, আমার গালে না, মুনিরের গালে ম্যাম বসিয়ে দিল। রেস্টুরেন্টে সবাই আমাদের দিকে তাকালো। আমি অবাক হয়ে ম্যামের দিকে তাকিয়ে, মুনিরও অনেক অবাক হয়েছে। আর যদি এভাবে ঝাড়ি দিস তাহলে তোর খবর আছে। চলো তো। ভাইয়া সরি, আমার জন্য এমনটা হয়ে গেল। মুনির অবাক হয়ে তাকিয়ে আছে ম্যামের দিকে। কেন এমন ভাবে থাপ্পড় দিল বুঝতে পারলো না, আমিও বুঝতে পারলাম না। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা তো পারবেন। আপনারা তো হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা থাক, বললাম না, না হলে হার্ট ফেল করতে পারেন। গাড়িতে বসে আছি,
ম্যাম রেগে গেছেন। ম্যাম ছেলেটাকে এভাবে মারলেন কেন? ও তোমার সাথে এভাবে কথা বললো কেন? ও তো ঠিকই বলেছিল। না, কিচ্ছু ঠিক নাই, আর কিছু ঠিক বলেও নাই। ভালো, কিন্তু এভাবে ছেলেটাকে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। হচ্ছে। আর এখন কোথায় যাবেন, অফিসে না বাসায়? বাসায়। ও এই নাও, এগুলো তোমার। মানে? মানে আবার কি? এগুলো তোমার। আমি এগুলা নিতে পারবো না। কেন? এগুলা আমাদের মতো গরিবদের শরীরে মানায় না। নিবা না? নিবা না? না। নেয়ার লাগবে না। এটা বলে ব্যাগগুলো নিয়ে বাইরে ফেলতে যাচ্ছেন। আরে কি করছেন, থামেন থামেন। কি হলো? তুমি নিবা না তাই ফেলে দিচ্ছি। এগুলো তো পড়তে পারবো না, তাই না? ওকে দেন, নিচ্ছি। হুম। শপিং ব্যাগগুলো নিলাম, বাসার কাছে আসলাম। এগুলো আগামীকাল অফিসে পরে আসবা কিন্তু। কিছু বললাম না, বাসার ভেতরে চলে এলাম। ম্যাম চলে গেলেন। বিকেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, ম্যাম যা শুরু করেছে এভাবে চললে তো কিছু একটা হয়ে যাবে। ম্যাম কেন যে আমার সাথে এমন করছে? যা করছে করুক, তা আমার কি। নীলিমা এসে পাশে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে, মন খারাপ মনে হচ্ছে? সকালের মেয়েটা কে ছিল? ওটা আমার অফিসের ম্যাম। ও তোমাকে আনতে এলো কেন? আমি নিজেও জানি না কেন ম্যাম আমাকে এভাবে নিতে আসছেন, কিন্তু তুমি এগুলা জিজ্ঞেস করছো কেন? এমনি। তুমি ফেসবুক ব্যবহার করো না? করি তো। ফেসবুক আইডি কি নাম দেয়া আছে? আমার নাম দেওয়া আছে, কিন্তু তুমি এগুলা কি করবা? কিছু না। আর কিছুক্ষণ কথা বলার পর নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে রান্না চাপালাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ফেসবুকে গেলাম। দেখি একটা রিকোয়েস্ট এসেছে, নিশিরাতের পরি। মনে মনে বললাম এটা মনে হয় নীলিমা, তাই অ্যাকসেপ্ট করলাম। সাথে সাথে মেসেজ আসলো, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? তুমি বলতে বলতে আপনি বলো কেন? আপনাকে তো চিনলাম না, কে আপনি? আর আমি নীলিমা। ও তুমি? হুম। কি করো? এই তো শুয়ে আছি। তুমি? বিছানায় বসে আছি, আর একজনের কথা ভাবছি। কার কথা? সময় হলে জানতে পারবা। খেয়েছো? তুমি? হুম, খেয়েছি। আল্লাহ হাফেজ, ঘুম আসছে। আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে বের হলাম, আবার ফোন বেজে উঠলো, আননোন নাম্বার। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম। বলো তো কে হতে পারি? আরে আপু, আমি কেমন করে বলবো আপনি কে? আপু বলবি না। তাহলে আপনি কে, আন্টি? কুত্তা, তোকে কাছে পেলে আমি কি যে করব। আর এভাবে কথা বলেন কেন, পরিচয় তো দিবেন। আমি নীলা। ও ম্যাম, আপনি? হুম। কি করো? শুয়ে আছি, আপনি? শুয়ে আছো? রাতে ডিনার করেছো? জি, আপনি? হুম। আল্লাহ হাফেজ, অনেক ঘুম আসছে। ওকে, কাল সকালে দেখা হবে। জি। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। নিচে আসতেই নীলিমার সাথে দেখা। গুড মর্নিং। গুড মর্নিং। সন্ধ্যার পর কি ফ্রি আছো? কেন? ঘুরতে যাব তাই বলছিলাম। ওকে। থ্যাঙ্কস। অফিস যাব, এত খুশি হবার কি আছে বুঝলাম না। ওকে, যাও, সাবধানে যাবে। গেট থেকে বের হতেই দেখি ম্যাম আজকেও দাঁড়িয়ে আছে। ম্যাম চলেন যাওয়া যাক। জানি ম্যাম আমাকে নিয়ে তারপর যাবে, তাই আগেই বললাম। কি ব্যাপার, আজ কোন দিকে সূর্য উঠেছে? কিন্তু সূর্য তো ঠিক দিকেই উঠেছে। আচ্ছা আপনি যান, আমি রিক্সায় আসছি। রাগও কেন? আচ্ছা চলো। গাড়িতে উঠলাম, ম্যাম ড্রাইভ করতে লাগলো। চুপ করে বসে আছি। চুপ থাকতে দেখে ম্যাম বললেন, এভাবে চুপ করে আছো কেন? আর আমি যে তোমাকে পোশাক দিয়েছিলাম সেগুলো পরোনি কেন? এমনি। দুদিন পর আমার বার্থডে। খুব ভালো তো। হুম। তোমাকে আগে ইনভাইট করে রাখলাম। থ্যাঙ্কস। তুমি কিন্তু আসবে। সময় হোক, তখন দেখা যাবে। এমন ভাবে বলছো কেন? কে জানি, যদি কোনো কাজ বা অসুস্থ হয়ে থাকি তাই। তুমি এভাবে বললা কেন? তো কি বলবো, মানুষ কখন কি হয় কেমন করে বলো। সবসময় এমন করে কথা বলো আমার সাথে। তো কেমন করে কথা বলবো? কিছু না, অফিসে চলে এসেছি। জি। নেমে ভিতরে এলাম। আমার ডেস্কে আসতেই আকরাম ভাই বললেন, কি ভাই, ম্যামের সাথে দেখি খুব আসছেন, কাহিনীটা কি? আমি বললাম, আরে তেমন কিছু না। আগামীকাল অফিসিয়ালের না যে, আর ম্যামও আসে নাই, কিছু তো একটা চলছে। আরে তেমন কিছু না, ম্যাম আমাকে ওনার সাথে শপিং করতে নিয়ে গিয়েছিলেন। হঠাৎ আপনাকে নিয়ে গেল, কারণটা কি? আমিও জানি না। আচ্ছা, আসমানি আপুর সাথে কথা হয়েছে? না। দাঁড়ান, আমি গিয়ে কথা বলছি। উঠে আসমানি আপুর ডেস্কে গেলাম। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। খুব ব্যস্ত? না। ও, হঠাৎ এখানে কি মনে করে? কেন, আসতে কি পারি না? আরে তেমন না, আসো না তাই বলেছি। ও
ও আচ্ছা, আপু আপনার বয়ফ্রেন্ড তো নাই তাই না? হঠাৎ এই প্রশ্ন কেন? না, নেই। আমি আগেই বুঝতে পেরেছি যে আপনার বয়ফ্রেন্ড নেই। কেমন করে? যেভাবে আকরাম ভাইয়ের দিকে তাকিয়ে থাকেন সেটা দেখে আপু একটু লজ্জা পেল। না, আসলে বুঝতে পেরেছি আপনি আকরাম ভাইকে পছন্দ করেন তাই না? হুম, না, হুম। বুঝলাম পছন্দ করেন, তাহলে বলেন না কেন আকরাম ভাইও আপনাকে পছন্দ করেন? আমি মেয়ে হয়ে আগে বলবো কেন? ও তাহলে ট্রিট রেডি রাখেন। তখনই ম্যাম বলল, এই যে, এটা অফিস। আর নীল সাহেব, এখানে আপনি কেন? এটা তো আপনার ডেস্ক না? জি ম্যাম যাচ্ছি। হুম। আর আমার কেবিনে যান, আজ থেকে ওখানে আপনার ডেস্ক। কেন ম্যাম? আমার ইচ্ছে হয়েছে তাই। ও আমি আমার ডেস্কে আসলাম, ব্যাগ নিয়ে ম্যামের ডেস্কে আসলাম। একটু পর ম্যাম আসলো, ম্যাম এসে আমাকে বলল, আসমানের সাথে এত কথা কিসের? কেমন কিছু না ম্যাম, এমনি। আর অন্য মেয়েদের সাথে কথা বলতে যেন না দেখি। কেন? আমি বলেছি তাই। আপনার সব কথা শুনতে বাধ্য নই। শুনতে হবে। পারবো না। আর আপনার সকল কথা কেন শুনবো? দেখাচ্ছি কেন শুনবি। মনে মনে বললাম এখন আবার থাপ্পড় দিবে না তো, কিন্তু অবাক করে দিয়ে আমার কাছে এসে চার ঠোঁট এক করে দিল। এমনি ভাবে কিস করছে যেন ছিঁড়ে ফেলবে। আমি ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু একজন পুরুষ মানুষ হয়েও পারছি না। এবার দিলাম জোরে ধাক্কা, ছেড়ে দিল। আপনি কি পাগলামি শুরু করেছেন এগুলো? পাগল তোমার প্রেমে। প্রেম মানে? আই লাভ ইউ। আপনি কি পাগল হয়েছেন, না কোনো কিছু খেয়ে নেশা করেছেন? আই লাভ ইউর উত্তরটা দিলে না? আমি এর উত্তর জানি না। আপনি যেটা ভাবছেন সেটা সম্ভব নয়। কেন? তোমার গার্লফ্রেন্ড আছে না বউ আছে? আমার কোনোটাই নেই। তাহলে সমস্যা কোথায়? অনেক সমস্যা, আপনার সাথে আমার কোনোভাবেই যায় না। কেন? সময় হলে বুঝতে পারবেন। আর আপনি আমার থেকে ভালো ছেলে পাবেন। আমার তোমাকে চাই। এমন করলে আমি চাকরি ছেড়ে চলে যাব। ওকে বলবো না, কিন্তু তুমি যেও না। ম্যাম কান্না করে দিল। তাতে আমার কি, যদিও অনেক খারাপ লাগছে, এতে ম্যামের ভালো। আর এই সম্পর্ক বস কোনোদিন মেনে নিবে না। ওরা কোথায় আর আমি কোথায়? ম্যাম কান্না করছে, আমি চুপ করে বসে কাজ করছি। দুপুরে লাঞ্চ করবা না? জি এসো একসাথে লাঞ্চ করি। জি। তখন কান্না করছে আর কষ্ট পেয়েছে, তাই এখন আর কষ্ট দিতে চাইলাম না। দেখলাম ম্যাম অনেক খুশি হলো, কিন্তু খুশি হওয়ার কারণ খুঁজে পেলাম। ম্যাম 2টা প্লেটে খাবার সাজালেন। খাবার বিরিয়ানি। খাওয়া আরম্ভ করলাম। আপনারা আবার নজর দিয়েন না, না হলে পেট খারাপ করতে পারে। আন্টি তো খাবার দারুণ রান্না করে। আম্মু রান্না করেনি, আমি রান্না করেছি। আপনি তো দারুণ রান্না পারেন। ধন্যবাদ। খাওয়া শেষ করলাম। বিকেলে চলো তোমাকে তোমার বাসা পর্যন্ত রেখে আসি। না, আমার একটু কাজ আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আকরাম ভাই, হুম কফি শপে এলাম। আকরাম ভাই, ট্রিটের কথা মনে আছে? হুম আসমানি আপু আপনাকেও পছন্দ করে, এখন প্রপোজ করলেই হলো। সত্যি? এত উত্তেজিত হয়েন না, কখন প্রপোজ করবেন সেটা বলেন। আগামীকাল বিকালে? বিকেলে কেন? বিকাল ছাড়া সময় পাবো কোথায়? তা বুঝলাম, কিন্তু কোথায় করবেন? কিছু দূরে যে পার্ক আছে সেখানে। বুঝলাম। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে দিব। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস দিয়ে তো কোনো লাভ নেই, আমার 1 সপ্তাহ লাঞ্চের বিল দিতে হবে। আচ্ছা, দিব। ওখানে থেকে বাসা চলে এলাম। সন্ধ্যার পর আমি দাঁড়িয়ে আছি নীলিমার জন্য। নীলিমা এলো। একটা নীল রঙের শাড়ি আর তার সাথে কালো রঙের ম্যাচিং করে ব্লাউজ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। মেকআপ করে নাই, মেকআপ ছাড়াই অনেক সুন্দর নীলিমা। যে কেউ প্রেমে পড়ে যাবে। আর হাসলে তো যে কাউকে ঘায়েল করে দিবে। ওর মিষ্টি হাসি, না জানি কতজন ওর হাবুডুবু খাচ্ছে। টানা টানা হরিণীর চোখ দেখে অসম্ভব সুন্দর লাগছে। ক্রাশ খেতে গেলেও খেলাম না, অনেক কষ্টে নিজেকে আটকালাম। নীলিমা আমার কাছে এসে বলল, আমাকে কেমন লাগছে? অসম্ভব সুন্দর, মনে হচ্ছে নীলপরি আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই? আচ্ছা যাওয়া যাক। আঙ্কেল আন্টি কিছু বলবে না? না, বলে এসেছি। ও তাহলে যাওয়া যাক। হেঁটে হেঁটে ঘুরবো। ওকে। দুজন পাশাপাশি হাঁটতে লাগলাম। কেউ দেখলে মনে করবে একজোড়া কাপল। কিছু দূরে আসার পর নীলিমা বলল, চলো ফুচকা খাবো। আচ্ছা। ফুচকাওয়ালার কাছে এসে, এই মামা 2 প্লেট ফুচকা দেন তো। আমারটা ঝাল করে দিবেন। আমারটা দিবেন না? তুমি ঝাল খাও না? না, ঝাল পছন্দ না। ও। ফুচকাওয়ালা ফুচকা দিয়ে গেল। ফুচকা খেতে লাগ। নীলিমার দিকে দেখি চোখ পানি টলটল করছে আর ঝালের কারণে উ করছে। ওর এমন অবস্থা দেখে হাসবো কি করব বুঝতে পারছি না। তাও খেয়ে নিল। আমারও শেষ খাওয়া দাওয়া। তারপর বিল দিতে গেলাম, তখন নীলিমা আমার হাত ধরে নিল। এভাবে হাত ধরলো কেন? আমি দিচ্ছি। আমি দেই, তুমি না হয় অন্য সময় দিও। আমি দিচ্ছি।
তুমি অন্য সময় দিবা। ওকে। নীলিমা বিল দিল। আবার হাঁটতে লাগলাম। আজকে যত খরচ হবে সব আমি দিব। কেন? ইচ্ছে হয়েছে তাই। ওকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে 9টার সময় বাসায় ফিরলাম। আল্লাহ হাফেজ, সকালে দেখা হবে। আর আজকে অনেক আনন্দ হয়েছে, জানি না এর আগে এমন আনন্দ হয়েছে কিনা। কেন? এমনিতেই। কারণ তো নিশ্চয় আছে, তাই না? আছে তো অবশ্যই, কিন্তু বলা যাবে না। ও আল্লাহ হাফেজ। হুম। আমি রুমে চলে এলাম। পোশাক চেঞ্জ করে বিছানায় শরীরটাকে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়লাম। ওইদিকে নীলিমাদের বাসায় এসেছিস? হুম। খুব খুশি মনে হচ্ছে। অনেক। আজকের মতো আর কোনোদিন আনন্দ হয়েছে বলে মনে হয় না। এত খুশির কারণ কি? এমনি। নিশ্চয়ই নীল, তাই না? নীলকে পছন্দ হয়? হুম। এটা বলেই দৌড়ে চলে গেল রুমে। এভাবে কি ভাবছো? আমি যেটা ভাবছি তুমিও কি সেটা ভাবছো? তুমি কি ভাবো? নীল আর নীলিমার বিষয়টা? নীল কি মানবে? কেন মানাবে না? ওর সাথে যখন ঘুরতে যাচ্ছে তখন নিশ্চয়ই নীল নীলিমাকে পছন্দ করে। ওর সাথে ঘুরতে যাওয়া মানে এই নয় যে নীলও নীলিমাকে পছন্দ করে। তাও ঠিক। নীলের বাবা মায়ের নাম্বার নিয়ে কথা বলবো। ওর বাবা মা রাজি হলে নিশ্চয়ই নীলও রাজি হবে। সামান্য ঘুরতে যাওয়া যদি এত খুশি হয়, না জানি নীলকে জীবনসঙ্গী হিসেবে পেলে কত খুশি হবে। নীলের বাবা মায়ের নাম্বার নিয়ে কথা বলবো। তাই করো। আজ শুক্রবার শান্তি করে শুয়ে আছি, তখন কেউ শান্তির ঘুমের 12টা বাজিয়ে দিল। কেউ দরজা ধাক্কা দিচ্ছে। এক প্রকার বিরক্ত হয়ে দরজা খুলে দিলাম। দেখি নীলিমা দাঁড়িয়ে আছে। এত সকাল সকাল কি? এখন 9টা বাজে আর সকাল বলছো? তো খেয়েছো? না। চলো, আব্বু ডাকছে আর আমাদের সাথে নাস্তা করবে। কেন? আমি কিভাবে বলবো? আচ্ছা, ফ্রেশ হয়ে যাচ্ছি, তুমি যাও। হুম। নীলিমা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নীলিমাদের বাসার সামনে এলাম। এসে কলিং বেল চাপ দিতেই আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, ভিতরে এসো। আলহামদুলিল্লাহ ভালো। জি। ভেতরে গেলাম। আঙ্কেল টিভি দেখছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বসো। জি, কি জন্য ডেকেছেন জানতে পারি? কেন, ডাকতে পারি না? তেমনটা না। তোমরা খেয়ে নাও। নীল এসো। জি। আন্টি খাবার তুলে দিলেন। সামনে নীলিমা বসে আছে। পাশে আঙ্কেলকে কেমন জানি লাগছে। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ। আঙ্কেল বললেন, তোমার বাসাটা যেন কোথায়? জি, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্তর্গত একটা উপজেলা। অনেক দূর তো। জি, অনেক দূরে। তোমার বাসায় কে কে আছে বলছিল? মা বাবা আর একটা বোন আছে। ও আচ্ছা, তোমার আব্বুর নাম্বার দাও তো। কেন, আমি কিছু করেছি? আরে তা না, তোমার আব্বুর সাথে এমনি কথা বলবো। ও আচ্ছা, নেন। আমি ফোন আনি নাই, রাতে রেখেছি আর ফোন হাত দেইনি। মুখস্থ ছিল তাই বলে দিলাম। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এটা ভেবে যে হয়তো নীলার সাথে ঘুরেছি বলে আমার আব্বুকে কিছু বলবে। আর একটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম। ফোন হাতে নিয়ে আকাশ থেকে আসমানে পড়লাম। টুকু একই তো হয়ে গেছে, আকাশ থেকে মাটিতে পড়লাম। দেখি ম্যাম 100 বার ফোন করেছে। ফোন সাইলেন্ট থাকার জন্য বুঝতে পারিনি, কিন্তু অতবার ফোন দেওয়ার কারণে বুঝতে পারলাম না। আবার ফোন বেজে উঠলো। রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে কোনো জবাব আসছে না, শুধু কান্নার আওয়াজ আসছে। কান্না করছেন কেন? কোনো কিছু বলছে না। বলবেন তো কান্না করছেন কেন? তাও কিছু বলছে না। আচ্ছা রাখলাম। তখন বলল, ফোন রিসিভ করনি কেন? সাইলেন্ট ছিল তাই বুঝতে পারি নাই। কিন্তু আপনি এভাবে কান্না করছেন কেন? ইচ্ছে করছে তাই। তাহলে আপনি কান্না করেন, আমি ফোন রেখে দিলাম। আমার সাথে এমন করো কেন? আমি কি করলাম? তুমি সবসময় আমার সাথে গম্ভীর গলায় কথা বলো, একটু ভালো করে কথা বলতে পারো না? জানো, তোমার এমন ব্যবহারে খুব কষ্ট হয় আমার। কেন? আচ্ছা ভাই, এটা বলে ফোন কেটে দিলাম। আসছে ভালোবাসা দেখাতে। আমার সাথে কি কি করেছে ভালো করেই মনে আছে। আবার ফোন আসলো, কেটে দিলাম। আবার আসলো, কেটে দিলাম। আবার আসলো, এবার রাগ করে বন্ধ করে দিলাম। ওইদিকে আঙ্কেল আব্বুকে ফোন দিয়েছে। 2বার রিং হতে আব্বা ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে তো চিনলাম না। আপনার ছেলে যে বাসায় ভাড়া থাকে, আমি সেই বাসার মালিক। জি বলেন, কোনো সমস্যা হয়েছে কি? হয়েছে। আমার ছেলে কি করছে? ভয় পাওয়ার দরকার নেই, তেমন কিছু করেনি। আপনি কি সেই পরিবারে ঢাকা আসতে পারবেন? কেন, কিছু করে নাই।
আবার ঢাকা ডাকছেন কেন? অনেক প্রয়োজন আছে তাই আপনাকে আসা লাগবে। কি এমন দরকার যে যেতেই হবে? আসলেই জানতে পারবেন। ওকে, আসবো। কখন আসা লাগবে? আগামীকাল আসতে পারলেই ভালো হয়। আগামীকাল না, 2 দিন পর আসবো। ওকে। আর আপনার ছেলেকে কিছু বলবেন না। আপনি ঢাকা এলে আমি আপনাকে রিসিভ করব। ওকে। আঙ্কেল ফোন কেটে দিল। আর অন্যদিকে ম্যাম বাসার সামনে হাজির। এসে ম্যাম নীলিমাকে দেখে বলল, নীল কোন ফ্লোরে থাকে? কেন বলেন তো? বলো না। ওকে। ম্যাম উপরে চলে এলো। পেছন পেছন নীলিমাও এলো। শুয়ে আছি, তখনই কেউ দরজা ধাক্কা দিতে লাগলো। আমি ভাবলাম নীলিমা। উঠে দরজা খুলে দেখি ম্যাম। আপনি এখানে? কোনো কথা না বলে আমাকে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে ঠেসে ধরলো। আরে আপনি এভাবে আমাকে চেপে ধরলেন যে? কোনো কথা না বলেই 4 ঠোঁট এক করে দিল। ছাড়িয়ে দিলাম একটা থাপ্পড় শরীরের সমস্ত শক্তি দিয়ে। ম্যাম ফ্লোরে পড়ে গেল। এই নিজেকে কি মনে করিস? ম্যাম গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর চোখের কোণে পানি। আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না। দরজার দিকে চোখ পড়লো, দেখি নীলিমা দাঁড়িয়ে আছে, ওর চোখে পানি। বুঝলাম না এর আবার কি হলো। ম্যাম উঠে দাঁড়ালো। খেয়াল করলাম ম্যামের গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। ম্যাম কান্না করছে। তোকে আমার করেই ছাড়বো এই বলে গেলাম। ম্যাম কাঁদতে কাঁদতে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। নীলিমা ভেতরে এলো। নীলিমা বলল, সরি। সরি কিসের জন্য? আমি জানতাম না তোমার অফিসের ম্যাম তোমাকে ভালোবাসে। আর এদিকে আব্বু তোমার আব্বুর সাথে কথা বলেছে আমি তোমাকে ভালোবাসি। এটা আব্বু আম্মু জেনে গেছে। তাই তোমার কাছ থেকে সকালে আব্বু তোমার আব্বুর নাম্বার নিয়ে আসতে বলেছে। হ্যাঁ, কি বলো? সরি, আমি জানতাম না যে তোমার অফিসের ম্যাম তোমাকে ভালোবাসে। যদি জানতাম তাহলে আব্বু তেমন কিছু বলতাম না। আর তোমার আব্বুকে আব্বু আসতেও বলতো না। আমি আব্বুকে বারণ করে দিচ্ছি। আর এটাও বলে দিচ্ছি আব্বু যেন তোমার আব্বুকে আসতে বারণ করে দেয়। নীলিমা কেঁদে দিল। কাঁদতে কাঁদতে চলে গেল। নীলিমা দাঁড়াও, ধুর, এ কোন ঝামেলায় পড়লাম। একদিকে নীল ম্যাম আর অন্যদিকে নীলিমা। ফোন হাতে নিলাম। তারপর নীলিমার নাম্বারে ফোন দিলাম, কিন্তু কেটে দিল। 3 বার দিলাম, 3বারই কেটে দিল। আবার দিলাম, এবার বন্ধ বলছে। নিচে এলাম, এসে কলিং বেল চাপ দিলাম। আন্টি দরজা খুলে দিল। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? আন্টি, নীলিমা কোথায়? নীলিমা কাঁদতে কাঁদতে এলো। এসে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার সামনে গিয়ে কয়েকবার ডাক দিলাম, কিন্তু দরজা খুললো না। বলল আমাকে একটু একা থাকতে দাও। বুঝলাম হঠাৎ কি হলো ওর। আমি কিছুই বললাম না। ওর রুম কোনটা? এসো আমার সাথে। জি। এই যে এটা। ওকে, আমি দেখছি। ওকে, আমি গেলাম, একটু কাজ আছে। ওকে। আন্টি চলে গেল। নীলিমা দরজা খুলো। কোনো কথা বলছে না, শুধু কান্নার আওয়াজ আসছে। নীলিমা দরজা খুলো। এই নীলিমা দরজা খুলো। কোনো কথা বলছে না, শুধু কান্নার আওয়াজ আসছে। কিছুক্ষণ ডাকলাম, দরজা ধাক্কাধাক্কি করলাম, কিন্তু খুললো না। আর কিছু বললাম না, আমি বাসায় চলে এলাম। মন আজকে অনেক খারাপ। কি যে হচ্ছে বুঝতে পারছি না। এদিকে জুম্মার আজান হয়ে গেল, তাই গোসল করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এলাম। ভাত রাইস কুকারে দিয়ে গিয়েছিলাম, হয়ে গেছে। ফ্রিজে তরকারি রাখা ছিল, ওইগুলো গরম করে খেলাম। ফোন নিয়ে আবার ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। তাও কয়েকবার দিলাম। মাথা ব্যথা করছে। আল্লাহ, তুমি আমারে কোন সমস্যায় ফেললা? মাথা প্রচন্ড ব্যথা করছে। তাই একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। এটা ভেবে যে যদি মাথা ব্যথা কমে। বিকালে আবার নীলিমাদের বাসায় গেলাম, আবার ফিরে এলাম। মেজাজটাই খারাপ। মন খারাপ করে বাসায় চলে এলাম। কি যে করি বুঝতে পারছি না। আমি কোন সমস্যার মধ্যে পড়লাম। ম্যাম অনেকবার ফোন দিয়েছে, বারবার কেটে দিয়েছে। রাগে ফোন বন্ধ করে রেখেছি। এত রাগ কেন বুঝি না। সবাই আমাকে কি পেয়েছে? ও বলে ভালোবাসি, এ বলে ভালোবাসি। আবার আঙ্কেল কিছু কথা বললেন, মেজাজটাই খারাপ হয়ে গেছে। এখন রাতে 11টায় বাসে বসে আছি। ঠিক ধরেছেন, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। বুঝতে পারছিলাম না কি করব, তাই সমাধান হিসেবে এটা পেলাম। সকালে বাড়ি চলে এলাম। এসে দরজায় কয়েকবার টোকা দিতে আম্মা দরজা খুলে দিল। নীল, তুই? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু তুই চলে এলি যে? কেন, আসতে কি বারণ নাকি? আর তোমাদের কথা মনে পড়েছে তাই চলে এলাম। তা না, কিন্তু কিন্তু কি? তুই যে বাসায় থাকিস সে বাসার মালিক আমাদের ডেকে পাঠিয়েছে। আমাকে তো কিছু বলে নাই। আর কি জন্য ডেকে পাঠিয়েছে? আমাদের তেমন কিছু বলে নাই, শুধু বলেছে আমাদের সাথে নাকি খুব দরকার তাদের। ও আচ্ছা, আমি আমার রুমে গেলাম। ওকে, যা গিয়ে বিশ্রাম কর। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রূপার ডাকে ঘুম ভাঙলো। এই ভাইয়া, ওঠো, খাবে না? ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটা জামা নিয়ে আসার জন্য। এর মধ্যে ব্যাগ দেখা হয়ে গেছে।
আচ্ছা খেতে আসো, আম্মা ডাকছে। উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম, এখন দুপুর। তোর বাসার মালিক আমাদের ডাকলো কেন, আর তুই এভাবে চলে এলি কেন? আম্মা বলে নাই? বলেছে, কিন্তু তুই তো মিথ্যা বলছিস। কি মিথ্যা বললাম? যে তুই কিছু জানিস না। তোর বাসার মালিক ফোন করে সব বললো, আর তোর অফিসের বস ফোন দিয়েছিল, তারা আসছে। হ্যাঁ, তুমি ওদের ঠিকানা দিলে কেন? তো কি করতাম, তার অনেক রিকোয়েস্ট করছিল, তাই দিতে বাধ্য হলাম। তুই এটা ঠিক করিস না। তো আমি কি করব? আর এখানে আমার কিছু করার নেই। তাই বলে দুটো মেয়েকে এভাবে কাঁদিয়ে চলে আসবি? না, সাথে করে নিয়ে আসবো, আর তোমার বাবাকে দিয়ে আসবো। আমার বাবা তো উপরে চলে গেছে, কেমন করে দিয়ে আসবি? ধ্যাত, আম্মা খেতে দাও তো। খেতে লাগলাম। আব্বা বকে যাচ্ছে আর আমার মাথা খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে বের হলাম ঘুরতে। অনেকদিন পর দেখছি, বেশ ভালোই লাগছে। মনটাও খারাপ, তাও নীলিমার জন্য। ওকে তো আমার ভালো লাগে, তাই রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ গরম লাগতে শুরু করে। এখন তো গরমের সময় না যে এত গরম লাগবে। আর ফ্যান তো দেওয়া আছে, কিন্তু গরম লাগছে কেমনে বুঝতে পারছি না। উঠে দেখি তো কারেন্ট চলে গেল নাকি। চোখ বন্ধ করেই আছি তখনও। এ মা, উঠতে পারছি না কেন? চোখ খুলে দেখি দুইটা হাতে আমাকে চেপে ধরে আছে। মা গো, ভূত ধরলো গো, বাঁচাও বাঁচাও। এই এই এভাবে চিৎকার করছো কেন? আপনি এখানে কিভাবে আর কেন? আমিও আছি। হ্যাঁ, এখানে কেন তোমরা? তো কোথায় যাব? আমি কেমন করে বলবো কোথায় যাবেন তা? আমরা আমাদের শ্বশুর বাড়িতে আসছি, তাই না নীলা আপু? আমাদের মানে? আমার আর নীলিমার শ্বশুর বাড়ি। ও ভালো তো, আপনারা আপনাদের শ্বশুর বাড়ি যান, এখানে কেন? এটাই তো আমাদের শ্বশুর বাড়ি। খুব ভালো। হ্যাঁ, এটাই আমাদের শ্বশুর বাড়ি। এটা আমাদের মানে? হ্যাঁ, আমার আর নীলা আপুর বর তুমি। আমি এ বিয়ে করব না, তোমাদের কাউকে না। নীলিমা, এ বলে কি? সেটাই তো, এ করবে না, এর বাপ করবে। না না, এর বাপ তো শ্বশুর হবে। আমি আবার কি বলছি, এই করবে আমাদের বিয়ে। করবো না বিয়ে? আপনাদের দুজনকে বিয়ে করলে জীবন তেজপাতা হয়ে যাবে। তোকে তো বিয়ে করতেই হবে। করবো না, আমি এই বাসা ছেড়ে পালাবো। পালানো তো দূরের কথা, আগে বিছানা থেকে উঠে দেখাও। হ্যাঁ, আল্লাহ আমাকে বাঁচাও, আর না হয় উপর থেকে দড়ি ফেলাও, আমি উঠে যাই। এদের বিয়ে করলে আমার জীবন শেষ, তাও আবার দুজনকে। তখনই রূপা আর ডাকতে ডাকতে এলো, ভাইয়া, এ ভাইয়া, ভাবি তোমাদের খেতে ডাকছে। নীলিমা নীলা উঠে বসলো। ও, এখন মনে হচ্ছে এতক্ষণ শরীরের উপর আসমান ভর করে আছে। উঠে বসলাম। তোমাদের খেতে ডাকলো। ওকে ননদিনী, তুমি যাও, আমরা আসছি। নীল ম্যামকে দেখলাম দেয়ালের দিকে তাকিয়ে আছে। কি দেখছে দেখার জন্য আমিও তাকালাম। দেখি আমার একটা ছোট কালার ছবি দেখছে। রূপা, বলো। এটা কার ছবি? ভাইয়ার। আচ্ছা আমি গেলাম, তোমরা তাড়াতাড়ি এসো। ওকে। রূপা চলে গেল। তুমি কত সুইট কো দেখতে ছিলা ছোটবেলায়, প্যান্ট না পরে থাকায় আরো সুইট লাগছে। এটা বলেই দুজনে বেহায়ের মতো হাসতে লাগলো। কি বেহা মেয়েরে বাবা, লজ্জা বলে কিছু নেই। আমার ওখান পর্যন্ত চলে গেল। চলো খেতে যাওয়া যাক। আমি যাব না, আপনারা যান। নীলিমা, এর কি করা যায় বলো তো? আমিও ভাবছি কি করা যায়। আইডিয়া, আমরা দুজন ওর হাত ধরে টেনে নিয়ে যাই। ঠিক বলেছো। না না, আমি যাচ্ছি। গুড বয়। কচু, না জানি আমার জন্য সামনে কি অপেক্ষা করছে। আল্লাহ তুমি আমারে বাঁচাও এই দুজনের হাত থেকে। এভাবে কি বিড়বিড় করো? কিছু না। চলো, না হলে টেনে নিয়ে যাব। যাচ্ছি। বাইরে আসলাম, দেখি আম্মা, আব্বা, রূপা, নীলিমার আব্বা, আম্মার বস, আর তার পাশেরটা মানে নীলা ম্যামের আম্মু হবে, কারণ এর আগে দেখি নাই, তাই সবাই গল্প করছে, যেতে লজ্জা করছে। ওখানে গেলাম, এক প্রকার মাথাটা নিচু করে আছি। বস। একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এদের থাকার ব্যবস্থা কোথায় হবে? রুমে তো মোট 4টা রুম, একটাতে আব্বা আম্মা, একটাতে আমি, আর একটাতে রূপা। আমার কপালে মনে হয় ছাদ লেখা আছে। আর রূপা মনে হয় আমার চাচাতো বোন মিমের সাথে ঘুমাতে যাবে। নীলিমার আব্বু আম্মু এক রুমে, নীলা ম্যামের আব্বু আম্মু এক রুমে, আর নীলা ম্যাম আর নীলিমা এক রুমে। এটাই করতে হবে, না হলে উপায় তো নেই। রিয়ানরা খাবার রেডি, আপনারা খেয়ে নেন। খেতে বসলো সবাই, খাওয়া দাওয়া শেষ করলো। আম্মা রান্নাঘরে গেল, তাই আমিও গেলাম। আম্মা, কি হচ্ছে এসব? কি হলো? তোমরা কি পাগল হয়েছো? পাগল হবে কেন? তাহলে আমি এদের কাউকে বিয়ে করতে পারবো না। কেন? এর কি দেখতে খারাপ কি? আমি কিছু জানি না, তোমরা ওদের মানা করে দিবে।
আমার কিছু করার নেই। জানিস তো, তোর বাবা একবার কাউকে কথা দিলে তা জীবন দিয়ে রক্ষা করে। আর তোর বাবা ওদের কথা দিয়েছে যে ওদের সাথে তোর বিয়ে দিবে। আর মেয়ে দুইটা কি দেখতে খারাপ? ওদের কত টাকা পয়সা আছে। তুই কত লাকি বলতো যে মেয়েরা তোকে বিয়ে করতে চাইছে, আর ওর বাবা মায়েরা নিজে থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তোর তো ভালো কোনো কাজ না করে বসে বসে খেতে পারবি। কিন্তু দুইজন আর বসে বসে খেলে খোটা দিবে, এটা বলে যে বউয়ের টাকায় খাচ্ছে, আর তারা শুধু আমার উপর হুকুম খাটাবে, তখন ওদের কিছু বলতে পারবো না। সারা জীবন ওদের সাথে সামনে মাথা নিচু করে থাকতে হবে। আমার কাজ আছে, এখন যা তো। আম্মা, আমাকে বলে কোনো লাভ নেই, তোর আব্বাকে গিয়ে বল। ধুর। রান্নাঘর থেকে চলে এলাম, রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। ওদের বিয়ে করলে ওদের গোলাম হয়ে থাকতে হবে। দরজার দিকে তাকিয়ে দেখি নীলামে আমার নীলিমা আসছে। ওরা আমার দুজন দুই পাশে বসলো। মন খারাপ কেন? কোথায়? দেখে তো বোঝাই যাচ্ছে মন খারাপ। আচ্ছা, আপনারা আমার রুমে ঘুমান, আমি গেলাম। কোথায়? ছাদে শুতে। ছাদে কেন? তো কোথায় ঘুমাবো? রুমে। রুমে মানে? আমি রুমে ঘুমাবো না, ছাদে যাব। তুমি বিছানায় ঘুমাও, আমি আর নীলিমা নিচে ঘুমাচ্ছি। না থাক, আপনারা বিছানায় ঘুমান, আমি ছাদে ঘুমাবো। কেন? এমনি বললাম না। ওরা দুজন চুপ হয়ে গেল। আমি কাঁথা বালিশ নিয়ে ছাদে চলে এলাম। ছাদে বিছানা করে শুতে গেলাম। আকাশের দিকে তাকালাম, কি সুন্দর জ্যোৎস্না রাত, চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। মাঝে মাঝে চাঁদ আর মেঘ লুকোচুরি খেলছে। বেশ ভালো লাগছে জিনিসটা, উপভোগ করতে লাগলাম। এমনটা এর আগে খেয়াল করিনি। এর আগে ছাদে শুতে আসি নাই তো, দেখবো কোথা থেকে। মন খারাপ, আল্লাহ কি ঝামেলায় পড়লাম। কিন্তু ওরা তো আমার থেকে ভালো ভালো ছেলে পাবে, তাও আবার আমার পেছনে লাগলো কেন? আর আঙ্কেল বা বস রাজি হলো কেমন করে বুঝলাম না। আর নীলামে আমার নীলিমা রাজি হলো কেমন করে তাও বুঝলাম না। এগুলা ভাবতেই মাথা ব্যথা করছে। এগুলা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো কথার আওয়াজে। চোখ খুলে দেখি নীলামে আমার, রূপা, আমার চাচাতো বোন মিমও আছে। তারা সবাই গল্প করছে। উঠে বসলাম। গুড মর্নিং। গুড মর্নিং। উঠে নিচে এলাম, এসে ব্রাশ নিয়ে বাইরে বের হলাম। ব্রাশে দাঁত ঘষতে ঘষতে হাঁটতে হাঁটতে আবুল চাচার দোকানে এলাম। দেখি এক হারামি বসে আছে। কিরে রাজ্জাক, কেমন আছিস? আরে নীল যে, আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। কখন এলি? শুক্রবার রাতে এসেছি। কিন্তু তোকে আজ দেখতে পেলাম যে। বাড়ি থেকে বের হইনি তাই। ওহ, কতদিনের ছুটিতে এলি? যাই না, হয়তো আর নাও যেতে পারি। বুঝলাম না। ও তেমন কিছু না। তখনই কেউ আমার পিঠে একটা দিল। এই কে রে? পেছনে ঘুরে দেখি শিপন। ও তুই? কবে এসেছিস? শুক্রবার রাতে। ওহ, আসার সময় দেখতে পেলাম তোর বাড়ির সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, একবারে বিএমডব্লিউ। কে এসেছে? না তুই কিনেছিস? ব্যাংক ডাকাতি করতে পারলে পারতাম কিনতে। তাহলে কার গাড়ি? আমার অফিসের বস এসেছে, আর আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাড়ির মালিক এসেছে। কেন? এর উত্তর অনেক বড়। ছোট করে বল। তাদের মেয়েদের সাথে আমার বিয়ে দিবে। হ্যাঁ। দুজন একসাথে? সেই চিন্তায় আমিও মরছি। দুইজনকে একসাথে বিয়ে করতে হবে। তোর তো কপাল সেরে। আমি মরছি আমার জ্বালায়, শালা বাবা মাও রাজি হয়ে গেছে। দোস্ত, বিয়ে করবি রে? বেশ মজা করে ভালো মন্দ খেতে পারবো। বা মুনতাহার কি খবর রে? তোকে খুঁজছিল তুই যাওয়ার পর। ও তোকে এখন ভালোবেসে ফেলেছে মনে হয়। খুব ভালো, খুব ভালো। যখন ঘুরতাম তখন পাত্তা দেয়নি, আর এখন ভালোবাসতে আসছে। এখন তো তোর দুইটা বড় লোক বউ আছে। শালার কি কপাল, আমার একটাও পায় না, আরো দুইটা। তাও মেয়েদের বাবারা নিজে থেকে প্রস্তাব নিয়ে এসেছে, একবারে ঢাকা থেকে। ঠিক বলেছিস, এখন তোরও পকেট ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ দেখ ভাই, আমার কাছে এক কানা করিও নাই। তা বললে হবে না চান্দু, তোমার পকেট তো ফাঁকা হবে। সত্যি বলছি, আমার কাছে টাকা নেই। সমস্যা নেই, আমরা আমাদের বড় লোক ভাবিদের কাছ থেকে যাব। আর আমি বিয়ে করলাম কবে? করিস নাই, করবি। তোরে বলেছে আমি বিয়ে করব? কেন করবি না? জানি না, তবে করব না। তোর বাপ যখন রাজি হয়ে গেছে, তাহলে তোর বিয়ে না করে কোনো উপায় নেই। বেশ কিছুক্ষণ ধরে গল্প করছি, বাড়ি যাওয়ার কথা মনে নেই। হঠাৎ শিপন বলল, দোস্ত, মেয়ে দুইটাকে দেখেছিস কি সুন্দর? মনে হচ্ছে দানাকাটা পরি। আবার তাদের সাথে তোর বোন ও তোর চাচাতো বোন মিমতাও আছে। আরে, যে মেয়ে লাল জামা পরে আছে তাকে তো আমি চিনি। কেমন করে?
এটা তো আমাদের চেয়ারম্যান মানে শাকিল ভাইয়ের ফুফাতো বোন নীলা, তাই নাকি? কিন্তু রূপার মিম ওদের সাথে কি করছে? আর কালো জামা পরে আছে সে মেয়েটিকে? আমি জানি না। কি রে, তুই বল। আমি ওদের কথা চুপচাপ শুনছি। রূপারাও আমাদের কাছে চলে আসছে। ভাইয়া তুমি এখানে এতক্ষণ ধরে কি করছো, খাবে না? কিন্তু তোরা এইদিকে? তোমাকে খুঁজতে আসলাম। আর তোমার ফোন কোথায় দেখো তো, কতবার ফোন দিয়েছি। ফোন তো বাড়িতে। বাড়ি চলো। উঠে পড়লাম, খিদেও পেয়েছে। তুমি বাড়ি যাও, আমি ভাবিদের গ্রাম ঘুরে দেখি। ভাবিদের মানে? রূপা তুই কি বলছিস? এই দুইটাই আমার ভাবি। দুইটাই? রাজ্জাক নীলা ম্যামকে উদ্দেশ্য করে বলল, আপনি শাকিল ভাইয়ের ফুফাতো বোন না? জি। ওহ দোস্ত, তুই তাহলে একে পুকুরে ফেলেছিলি? আমি ম্যামের দিকে তাকালাম, ম্যাম আমার দিকে তাকাচ্ছে এবং রাজ্জাকের দিকে তাকাচ্ছে। ভাইয়া পুকুরে ফেলেছিল মানে? তোমাকে অন্য কোনো দিন বলবো কি হয়েছিল। কিন্তু ভাইয়া আমাকে বলেনি, এই জন্য খুব কষ্ট হচ্ছে। বলবো যে কেমন করে? দুইটা যে থাপ্পড় খেয়েছিল তাই হয়তো তোমার ভাইয়া তোমাকে বলেনি। এক প্রকার রেগে তাকালাম, ম্যাম চুপ হয়ে গেল। আচ্ছা তোরা ঘুরতে যা, আমি বাড়ি যাই। ওকে। ওরা চলে গেল, আমিও চলে আসতে লাগলাম। তখনই পেছন থেকে শিপন ধরে নিল। যাচ্ছ কোথায় চান্দু? খাইয়ে তারপর যাও। চাচা এরা যা চাই দিয়ে দিন, আমি পরে এসে দিচ্ছি। মুডটা খারাপ হয়ে গেল ওর কথা শুনে। আবার অফিসে আমার সাথে কি কি করেছে মনে পড়ে গেল। রাগে মনে হচ্ছে এখন গিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে আসি। বাড়ি চলে এলাম। নীলা ভাবি তুমি চুপ হয়ে গেলে যে? এমনি। বাড়ির ভেতরে আসতে আম্মা বলল, এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আব্বা কোথায় দেখছি না তো। তোর আব্বার বাজার ঘুরতে গেছে। ও আচ্ছা তুই আয়, তোর খেতে দিই। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম, এসে ঘুমিয়ে পড়লাম। এদের দুজনকে সতীন হওয়ার শিক্ষা কিভাবে দেওয়া যায় এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো তখন দেখি নীল ম্যাম আর নীলিমা বসে বসে গল্প করছে। ওদের কিছু না বলে রুম থেকে পোশাক নিয়ে বের হয়ে গেলাম গোসল করার জন্য। গোসল শেষ করে নামাজের সময় হয়ে গেছে, তাই নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বের হয়ে মসজিদের পাশে দাঁড়িয়ে আছি, তখন আমাদের এক বড় ভাই বলল, কি রে নীলা, শুনলাম তুই দুটো বিয়ে করছিস? তোমাকে কে বললো? শুনলাম। ও, গ্রামের মানুষ একটা জিনিস বেশ এক্সপার্ট। এরা সোশ্যাল মিডিয়াকে ফেল করে দেয়। যদি একটা কিছু হয়ে যায় ব্যাস ঘন্টা খানিকের মধ্যে ছড়িয়ে পড়বে। সত্যি নাকি? আচ্ছা যাই, না হলে তোর ভাবি বকাবকি করবে। হাসিস না, বিয়েটা কর, তখন বুঝতে পারবি। বড় ভাই চলে গেল, আমি বাড়ি চলে এলাম। এসে রুমে দেখি নীল ম্যাম আর নীলিমা বসে গল্প করছে। তুমি আমাদের সাথে কথা বলছো না কেন? বলছি তো। কোথায় বলছো? সকাল থেকে কেমন এড়িয়ে চলছো। যদি তাই মনে হয় তাহলে সেটাই করব। দুজনে কেমন চুপ হয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রুমের বাইরে এলাম, আবার ভেতরে কথা বলতে গেলাম। রাইসা বলো। তুমি কোথায় আছো গো? এই তো সোনা, রুমে আছি। তুমি? রুমে? খাওয়া দাওয়া হয়েছে? না গো, আমার টিয়া পাখিটা খেয়েছে। জানো তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমার জানের বুঝি আমাকে দেখতে খুব ইচ্ছে করছে? অনেক। পুকুর পাড়ে চলে আস বিকেলে। ওকে, বিকেলে পুকুর পাড়ে আসছি। এটা বলে ফোন কেটে দিলাম। হাই হাই, আমি তো ভুলে গিয়েছি যে নীলিমা নীলা ম্যাম রুমে আছে। আমি ওদের দিকে তাকালাম, দেখে ওদের চোখের কোণে পানি চিকচিক করছে। তাতে আমার কি? রাইসাকে? কেন, আপনাকে কি বলা লাগবে? লাগবে। আমি আপনাদের বলতে বাধ্য না। ওকে। ওদের দুজনের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি রুম থেকে বের হয়ে এলাম খাবার জন্য। কি রে নীলা, আর নীলিমা কোথায়? রুমে আছে। ডাকলি না কেন? ডাকলাম তো, ডাহা মিথ্যা কথা। কাঁদিয়ে রেখে এলাম আর বলেছি রেখে এলাম। রূপা গিয়ে ডেকে নিয়ে আয় তো। রূপা চলে গেল। ভাবি ভাবি তোমাদের খেতে ডাকছে। রূপার আসার আওয়াজ শুনে দুজন চোখ মুছতে লাগলো। রূপা গিয়ে দেখে এক প্রকার অবাক, দুজন একসাথে চোখ মুছছে। ভাবি তোমাদের কি হয়েছে, এভাবে চোখ মুছছো কেন? আর ভাবি ডেকো না, আজকেই চলে যাব। মানে কি হয়েছে? তোমার ভাইয়া অন্য কাউকে ভালোবাসে। তোমাদের কে বললো? তোমার ভাইয়া মনে হয় তোমাদের গ্রামেই থাকে। মেয়েটার নাম হচ্ছে রাইসা। ভাইয়া তোমাদের এটা বলেছে আর তাই তোমরা কান্না করছো?
তোমরা দুই ভাই বোন কেমন বুঝতে পারলাম না, সিরিয়াস কথাতে হাসাহাসি করো। না মানে ভাইয়া বলেছে তোমাদের যে রাইসা নামে কাউকে ভালোবাসছে, এটা শুনে হাসছি। এখানে হাসির কি আছে? আছে আছে, ভাইয়া রাইসা নামে কাউকে ভালোবাসে বলেছে, তাই হাসি পাচ্ছে। রাইসা নামে আমাদের গ্রামে বা পাশে গ্রামে খুঁজলেও পাবে না, আর তোমরা বলছো ভাইয়া রাইসা নামে কাউকে ভালোবাসে। তোমার ভাইয়াই তো বললো, আর বিকেলে পুকুর পাড়ে দেখা করবেও বলেছে। তোমাদের মিথ্যা বলেছে, আর না হলে বিকেলে ভাইয়ার পিছন নিয়েও তাহলে দেখতে পাবে। তবে এই বলে চুপ হয়ে গেল যে? কিছু না, এমনি। আর আম্মা খেতে ডাকলো। বলো। কিছু না, বললাম তো। এই তোমাদের খেতে ডাকছে, আর রূপা তোকে ডাকতে পাঠালো, আর তুই গল্প ধরিয়ে দিয়েছিস। আসছি। তুমি যাও, আমরা আসছি। তাড়াতাড়ি আসেন, চলে এলাম। চলো যাওয়া যাক। আগে বলো, তবে বলে চুপ হয়ে গেলা কেন? বলতেই হবে। হুম। ভাইয়া এক জারা নামে একটি মেয়েকে ভালোবাসতো। ও ছিল আমাদের থেকে বড়লোক, কিন্তু তোমাদের থেকে না, ওর বাসা আমাদের পাশের গ্রামে। কিন্তু মেয়েটা ভাইয়ার সাথে রিলেশন অবস্থায় অন্য ছেলের সাথে রিলেশন শুরু করে। বিষয়টা ভাইয়া জানতে পেরে যায়। তারপর মেয়েটা ভাইয়াকে অনেক কথা বলে সম্পর্ক ভেঙে দেয়। ভাইয়া খুব কষ্ট পেয়েছিল, তখন থেকে ডিসিশন নিয়ে যে তার আর কোনো বড়লোক মেয়ের সাথে আর বিয়ে করবে না। তাই তো তোমাদের সাথে এমন করে। হো, কিন্তু সবাই তো এক না। খাবার টেবিলে। ভাইজান, আমাকে সকালে যেতে হবে। কেন? অফিস কে দেখবে? নীলাও তো এখানে, আমিও এখানে। আর দু একটা দিন থেকে যান না ভাইজান। আজ ম্যানেজারকে ফোন দিয়েছিল, আমাকে যেতেই হবে। বিয়েটা আজকের মতো সেরে নেয়। এক্ষুনি কিছু করা হয়নি, তেমন কিছু করতে হবে। কাজ রেখে বিয়ে করিয়ে রেখে দিন। ভাইজান, আপনার কি মন? আঙ্কেল, আপনারা যেটা ভালো বোঝেন। আর আমাকেও যেতে হবে। ঠিক আছে, অনুষ্ঠানের পর করলে চলবে। মেয়েদের খুশিতে আমাদের খুশি। আমি শুধু চুপ করে শুনে গেলাম, কি বলবো বুঝতে পারছি না। এরা আমার মতামত জানতে চাচ্ছে না। উঠে ছাদে চলে এলাম, দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর কারো আসার শব্দ পেলাম। পেছনে ঘুরে দেখি নীলিমা দাঁড়িয়ে আছে। দেখি আবার মুখ ঘুরিয়ে সামনে দেখতে লাগলাম। দুজন মিলে আমার দুপাশে দাঁড়ালো। আপনারা এখানে? আসতে পারি না বুঝি? আর রাইসের সাথে কখন দেখা করতে যাবে? তখন তো শুনতে পেয়েছেন, তাহলে জিজ্ঞেস করেন কেন? না মানে আমরা দুজন তো যাব, তাই না? কেন? দেখবো কে সেই সৌভাগ্যবতী মেয়ে যার জন্য আমাদের বিয়ে করতে রাজি হচ্ছে না। নিয়ে যাব না। গেলে সমস্যা কোথায়? এমনি যেতে হবে না। যাবো। ধুর, এটা বলে নিচে চলে এলাম। এরা আবার বুঝে যায়নি তো, না হলে এমন ভাবে কথা বলে কেন? তা যাই হোক, এখন একটু ঘুরে আসি বাইরে থেকে। নীল দাঁড়াও, আমিও আসছি। কোনো কিছু বললাম না, চলে এলাম। বিকালে বাড়ির পাশে বসে আছি, তখন নীলিমা আর নীলা ম্যাম কোথা থেকে এসে বসে পড়লো। কিছু বললাম না, সামনের দিকে তাকিয়ে থাকলাম। আজ আমাদের বিয়ে, জানো? কথা বলো না কেন? কি বলবো? চিন্তা করো না, যারার মতো ধোকা দিব না, কষ্ট পেতে দিব না। ম্যামের দিকে তাকালাম। হয়তো ভাবছো জানলাম কি করে, তাই তো? নীলিমার দিকে তাকালাম, তাকিয়ে আবার সামনের দিকে তাকাতে লাগলাম। রূপা বলল। ওরা আবার কিছু বলিও না, বলতে চাইছিল না, জোর করে বলিয়ে নিলাম। নিজে অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সেই পুরনো দিনের কথাগুলো, ওকে কত ভালোবাসতাম, আর ও আমাকে ছেড়ে দিল ধনী কাউকে পেয়ে। সরি, মনে করে দিতে চাইনি। কান্না করো না, চোখ মুছো, মানুষ দেখলে কি ভাববে? চোখ মুছলাম। কি আজব দুনিয়া, যাকে ভালোবাসি সে ভালোবাসে অন্যকে, আর যাদের কাছ থেকে দূরে থাকতে চাই সে আমাকে ভালোবাসে। ওরে মনে করে কোনো লাভ নেই। আল্লাহ হয়তো ওর থেকে ভালো কাউকে রেখেছেন, তাই ওরকম হয়েছে। আমি এদের নিয়ে খুশি থাকি। একটা জিনিস বুঝতে পারলাম না। কি? দুজন একসাথে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেমন করে? চুপ হয়ে গেল দুজনে। কি হলো বলেন? দুজন একসাথে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না পেলে সুইসাইড করতাম। তা বুঝলাম, কিন্তু মেয়েরা সব শেয়ার করতে পারে, কিন্তু তাদের স্বামীকে কখনো শেয়ার করতে পারে না। কিন্তু আপনারা তা করছেন। রাতে আমি যখন কান্না করছিলাম তখন আব্বু আমার রুমে আসে, আমাকে বলো আমি কি জন্য কাঁদছি। তখন আব্বুকে সব বললাম। আব্বু সবকিছু শুনে বলল নীলা আপুর সাথে বলে সব ঠিক করে দিবেন, আর তোমার সাথেও কথা বলবে। তাই পরের দিন সকালে আব্বু তোমার কাছে গেল, কিন্তু তুমি ছিলা না। তোমাকে অনেক জায়গায় খুঁজলাম, তোমার অফিসেও গেল আব্বু, সেখানেও নেই, তোমার ফোন বন্ধ। আমি অনেক ভেঙে পড়ি। আব্বু তখন বলল, তুমি আবার নীলা আপুদের বাসায় যাওনি তো?
তাই নীলাপুদের বাসায় গেলাম, কিন্তু ওখানে ছিলে না। আব্বু বলল নীলাপুকে যেন তোমাকে ছেড়ে দেয়, কিন্তু আপু মানছিল না, বলছিল আমি যদি নীলকে না পাই তাহলে সুইসাইড করব। কি করব বুঝতে পারছিলাম না। আমি চাই না আমার জন্য কেউ মারা যাক, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই অনেক ভেবে এটাই ডিসিশন নিলাম যে দুজনেই তোমাকে বিয়ে করব। নীলিমা এক নিঃশ্বাসে সব বলে দিল। আমি এক মনে শুনে গেলাম। ভালো তো। মধ্যেখান থেকে আমি বলির পাঠা বানলাম। এমন বলছো কেন? তো কি বলবো, দুইটারে কেমনে সামলাবো? তোমার গিয়ার বক্সে প্রবলেম আছে নাকি? নীলিমা মুচকি হাসলো। কি মেয়েরে বাবা, লজ্জা শরম কিছু নেই। তা থাকবে কেন, আমি একদিন ক্রিকেট টিম বানাবো। দেখা যাবে রাতে। কেউ হাসবেন না কিন্তু। সন্ধ্যার পর কাজে আসলো মানুষ তেমন কয়েকজন আছে। বিয়েটা সম্পূর্ণ হলো। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভয়ে আত্মা রাম খাঁচা ছাড়া। শালার কপালে কি আছে আল্লাহ পাক জানেন। ভেতরে তো দুইটা ডাইনি বসে আছে। আজকে যে কি হবে সেই ভয়ে গলা শুকিয়ে কাঠ। কিরে ভাইয়া, দাঁড়িয়ে কেন? ভেতরে যা। বুকে ফু দিয়ে ঢুকলাম। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। জানি না আজ কি হবে। এই যে আপনারাও দোয়া করবেন। আমি কিন্তু যুদ্ধ করতে যাচ্ছি, যেন ভালোভাবে সফল হতে পারি। ভেতরে গিয়ে দেখি দুই মহারানী বসে বসে লুডো খেলছে। আমি যে এসেছি এদিকে মনে হয় ভ্রুক্ষেপ নেই। কাশি দিলাম কিন্তু তাও কোনো রেসপন্স নেই। এখন বলেন কেমনটা লাগে? আমিও আর কিছু বললাম না। বিছানার একদিকে ফাঁকা পড়েছিল, ওখানে শুয়ে গেলাম। শালা কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, যে বউ ঘুমটা দিয়ে বসে থাকবে, আমি যখন রুমে যাব তখন উঠে এসে সালাম করে আবার বিছানায় বসবে, তারপর আমি গিয়ে আস্তে আস্তে ঘুমটাটা তুলবো। কিন্তু না, সব উল্টা। কপালে দুইটা বউ জুটলো, আর বাসর ঘরে কি তারা বসে বসে লুডো খেলছে। আরে আরে, তুমি শুয়ে পড়লে যে? তো আর কি করব? তুমি জানো না কি করবে? তোমাদের বাসর ঘরে লুডো খেলতে দেখে সব ভুলে গেছি। আচ্ছা তোমরা লুডো খেলো, আমি ঘুমাই। আপু এ তো দেখি রাগ করে। সেটাই তো, এখন কিভাবে রাগ ভাঙায়? নীলিমা আর নীলা উঠে আমাকে ধরে ওঠাতে লাগলো। এভাবে টানো কেন? তোমরা লুডো খেলো। এখন লুডো খেলবো না, এখন খেলবো ক্রিকেট। তো খেলো, আমাকে বলছো কেন? তুমি না হলে কেমন হয় বলো? আমাকে লাগবে না, আমি ঘুমাবো, ঘুম আসছে। ওগো ওঠো না। সরি, উঠে পড়ো। ওঠো না, ওঠো। সরি বলছি তো। তাও শুয়ে আছি। আমি উঠছি না দেখে দুজনে দিল টান। চলো, নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে নেই। নামাজ পড়া শেষ। উঠে বিছানায় বসলাম। দুজন রহস্যময় হাসি দিল। ভয়ে ঢোক গিললাম। তখনই বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আপনাদের কিছু বলতে পারলাম না। বাকিটা ইতিহাস। ইতিহাস জানতে হলে বিয়ে করে নেন, এর থেকে বেশি কিছু বলতে পারবো না, লজ্জা করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, দুজন কেউ ওঠেনি, আর আমাকে দুজন মিলে দুই দিক থেকে এমন ভাবে ধরে রেখেছে মনে হচ্ছে চ্যাপটা হয়ে যাব। এদের কি করে ঘুম ভাঙানো যায়? দুজনের দিলাম কানে সুরসুরি। দুজনেই চমকে উঠে পড়লো। আমি হাসতে লাগলাম। আমার হাসি দেখে দুজন রাগী ভাবে তাকালো। এভাবে তাকানো দেখে একটু ভয় পেলাম, কিন্তু প্রকাশ করলাম না। এভাবে কি দেখো? এভাবে কানে সুরসুরি দিলে কেন? ঘুম ভাঙানোর জন্য। ডাক দিলেও তো পারতে। একটু মজা করার জন্য এমন করলাম। তোমার মজা করা বের করছি, দাঁড়াও। তখনই রূপা এসে বলল, ভাইয়া তোমরা উঠেছো? অনেক বেলা হয়ে গেছে তো। আসছি, তুই যা। রূপা তাড়াতাড়ি এসে বলে চলে গেল। আমি বিছানা থেকে নামতে লাগলাম। নীলিমা বলল, কোথায় যাও? তোমার মজা করা বের করছি। গোসল করতে হবে না? এত তাড়া কিসের? আছে আছে। শ্বশুর বাড়ি যাবে না? তাই তো। 5 বছর পর একদিন সকালে পত্রিকা পড়ছি, তখন আব্বু আব্বু, বড় আম্মু তোমাকে ডাকছে। আব্বু আব্বু, তোমাকে ছোট আম্মু ডাকে। হয়তো ভাবছেন আনিকা আর আশিক কে। আশিক আর আনিকা আমার ছেলে মেয়ে। আনিকা নীলিমার মেয়ে, আর আশিক নীলার ছেলে। লে হালুয়া। এখন কোন দিকে যায় আপনারাই বলেন কমেন্ট করে, কোন দিকে যাব। আর গল্পটা এখানেই শেষ হচ্ছে। গল্পটা কেমন লাগলো জানাবেন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকবেন।